হ্যালো। দিদি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো দিদি। আচ্ছা, বাকিরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এই তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন আছেন? ম্যাম? জি, আমি ভালো আছি। জি, আমিও ভালো আছি ম্যাম। ম্যাম, আমার কিছু কোয়েশ্চেন ছিল। জি, বলুন। ম্যাম, আমি গত দিনের হোমওয়ার্কটা করেছিলাম, কিন্তু আপনি ওই যে বলেছিলেন যে 1 থেকে 20 পর্যন্ত র্যাঙ্কের কিওয়ার্ড গুলো নেওয়া যাবে না, কিন্তু কেন ম্যাম? আচ্ছা, ধরে নেন যে আপনি একটা কিওয়ার্ড নিয়েছেন, সেই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসতেছে। তাহলে জি। ক্লায়েন্ট কি আপনাকে কাজ দিবে? তার ওয়েবসাইটটা অলরেডি ফার্স্ট পেজে আছে, সেল হওয়ার পজিশন আছে এই কিওয়ার্ডে, তাহলে কি এই কিওয়ার্ডে কি আপনাকে কাজ দিবে উনি? না। এর জন্যই নিব না। দিদি আচ্ছা। দিদি জি, বলুন। ওই আসছে যে আমরা যে ডিজিটাল মার্কেটিং এর যে উপরে কাজ করব, গুগল আপডেটে এটা কি কোনো চেঞ্জ হবে ভবিষ্যতে? হ্যাঁ, হ্যাঁ, গুগল আপডেট সবসময় চেঞ্জ হবে, নতুন নতুন নিয়ম নিয়ে আসবে গুগল, এটাই হচ্ছে গুগলের স্ট্র্যাটেজি, তো- মানে বিজনেস তখন স্ট্র্যাটেজি। তখন দিদি আমরা পারবো এই চেঞ্জ, যদি গুগল চেঞ্জ করে হ্যাঁ, হ্যাঁ, একই আপনারা ক্যাটাগরি হবে? পারবেন। পারবেন আপনারা। আস্তে আস্তে আমরা যখন এই কাজগুলো শিখবো, তখন নতুন আপডেট আসলেও আপনারা পারবেন। ঠিক আছে, আমি আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। ওকে। আপনারা গত ক্লাসের হোমওয়ার্কে আমি যেটা দেখেছি যে সব থেকে কমন মিস্টেক অনেকে যেটা করছে, সেটা হচ্ছে ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। যে আমি আগে একটু বলিনি যে যে কমন মিস্টেকটা করেছে অনেকে হচ্ছে যে ইন লোকেশন ইউজ করছেন। আমি ক্লাসে ইন লোকেশন ইউজ করতে বলেছি যে ইন লোকেশনে আপনার ওয়েবসাইটটা যে যে জায়গায় সার্ভিসটা দিচ্ছে সেই সেই জায়গাগুলোর নামগুলো বসবে। ঠিক আছে, বাট আপনারা কি করছেন, একেবারে ইন লোকেশনে দিয়ে রেখে দিচ্ছেন, এটা কিন্তু করবেন না। ঠিক আছে, ইন লোকেশনের জায়গায় আপনাদের ওয়েবসাইট গুলো যে যে জায়গায় সার্ভিস গুলো দিচ্ছে ওই নামগুলো লিখবেন, ওই লোকেশন নেম গুলো লিখবেন। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন এই কথাটা? জি জি ম্যাম। জি ম্যাম, ম্যাম। এটা আমি করেছিলাম। আচ্ছা, আমি আমি তখন আমি বুঝতে দুই পারিনি। তিনজনকে দেখেছি এই প্রবলেমটা করেছেন। দেন আরেকটা প্রবলেম করেছেন, সেটা হচ্ছে যে আপনাদের কিওয়ার্ড ডাবল নিয়ে নিছেন। ঠিক আছে, এটা একজনকে দেখলাম যে কিওয়ার্ড ডুপ্লিকেটটা চেক করেন নাই, একই কিওয়ার্ড আপনারা 2-3 বার নিয়ে নিছেন। এটা করেন না। আরেকজনে যে কাজটা করেছে সেটা হচ্ছে যে কিওয়ার্ডের মাঝে উইথ ইউজ করেছে, দেন আমি যে টপিক গুলা বলেছিলাম সেগুলো ইউজ করেননি। এটাও কিন্তু করা যাবে না। আমি কিন্তু বলেছিলাম যে কিওয়ার্ডের মাঝে শুধুমাত্র আমরা একটা টার্ম ইউজ করতে পারবো, সেটা হচ্ছে ইন। ঠিক আছে, বাকি যত ফর আছে, উইথ আছে, অন আছে, কোনো কিছু ইউজ করতে পারবো না যখন আমরা সার্ভিস নিয়ে কাজ করব। আরেকটা সব থেকে বড় মিস্টেক করছে একজনকে দেখলাম, সে হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে লোকেশন ইউজ করেছে। ঠিক আছে, এটা করা যাবে না। ই কমার্সের ক্ষেত্রে আমরা কখনোই লোকেশন ইউজ করতে পারবো না, আমরা হচ্ছে যে নিয়ার মি টার্মটা ইউজ করতে পারবো সেক্ষেত্রে। ঠিক আছে, আমি সবাইগুলো চেক করে মেজারমেন্ট করে এই ভুলগুলোই পেয়েছি। তো আপনারা বাকিরা যারা আছেন, নেক্সট টাইম কাজ করার সময় এই ভুলগুলো থেকে বিরত থাকবেন, এই ভুলগুলো কইরেন না। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ওয়েবসাইট অডিট। আর এই ম্যাম, জি, বলুন। ম্যাম আমার কয়েকটা প্রশ্ন ছিল, আমি কি এখন করতে পারবো নাকি নামাজের বিরতিতে করব? আচ্ছা, নামাজের বিরতিতে আমি নিবো, কেননা আজকের টপিকটা অনেক বড়। ঠিক আছে, ওয়েবসাইট ওকে অডিটের পার্টটা অনেক বড়। সো যদি এখন আমি শুরু করতে না পারি, অলরেডি 10 মিনিট চলে গেছে, তাহলে আজকের টপিকটা শেষ করাই যাবে না। ওকে ম্যাম, সমস্যা নেই। ওকে, আমি আপনাদের কোয়েশ্চেন নিব না, আমার যে 10 মিনিট ব্রেক আছে, আমি ব্রেক নিব না, আমি আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। ঠিক আছে, এর মানে কিন্তু এই না যে আপনারা নামাজ না পড়ে ব্রেকের টাইমে বসে থাকবেন। যাদের নামাজ পড়া, মানে যারা নামাজ পড়েন রেগুলার, তারা অবশ্যই নামাজ পড়তে যাবেন। থ্যাংক ইউ দিদি। ওকে, আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। আমার একটা কথা ছিল আর কি, জি, মানে বলুন। কোশ্চেন। জি, আচ্ছা বলুন। ম্যাম, আমরা হোয়াইট এসইও আর ব্ল্যাক এসইও, এটা কি আপনারা ব্ল্যাকটা কি শিখাবেন আপনারা?
না না, আমরা ব্ল্যাক এসইও শিখাবো না, ব্ল্যাক হ্যাট এসইও আমরা শিখাবো না, কেননা ব্ল্যাক হ্যাট এসইও যদি আপনি আপনার ওয়েবসাইটে করেন তাহলে আপনার হ্যাঁ সাইটে পেনাল্টি খাবে, যার ফলে আচ্ছা আর কখনোই গুগলে আপনার সাইটটা শো করবে না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা সেজন্য আমরা ব্ল্যাক হ্যাট শিখাবো না, আমরা যা শিখবো সবই হচ্ছে হোয়াইট হ্যাট। হোয়াইট হেড। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা আমাদের যে ক্লাস টপিক সেটা হচ্ছে ওয়েবসাইট অডিট। ঠিক আছে, আমাদের ক্লাস টপিকের নাম হচ্ছে ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট তো আমরা সবাই জানি, তাই না? ওয়েবসাইট ওয়ান কাইন্ড অফ একটা দোকানের মতন। ঠিক আছে, যেখানে আমরা আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস আমাদের প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করতে পারি। আর এই ওয়েবসাইটের ওনাররা ওয়েবসাইট গুলো ক্রিয়েট করে কেন? ইনকামের জন্যই তো, তাই না? কেউ অ্যাডসেন্স করে, কেউ সার্ভিস প্রোভাইড করে, কেউ প্রোডাক্ট সেল করে। এক একজন এক একটা সার্ভিসের মাধ্যমে কি এই ওয়েবসাইট থেকে ওনারা তারা ইনকাম করে। তো ওয়েবসাইট, আচ্ছা ম্যাম, জি ওই যে একটা যে বলে না যে ওয়েবসাইট ডোমেইন, এইটা মানে কি? আচ্ছা আমি বলতেছি সে ম্যাম। একটা টপিকের ভিতরে আরেকটা এরকম, এগুলো খুবই ডিস্টার্বিং মনে হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু শান্ত হন। আচ্ছা, তো ওয়েবসাইটটা তো আমরা জানি, তাই না? তো একটা ওয়েবসাইটে আমি এখন যাই, আমাদের যে ক্রিয়েটিভিটির ওয়েবসাইটটা আছে সেটাতে যাচ্ছি, ঠিক আছে? তো ক্রিয়েটিভিটি সাইটে যে আমি গেলাম, যাওয়ার জন্য কি এখানে একটা অ্যাড্রেস আছে না? আমি যে লিঙ্কটা লিখেছি বা যে ইউআরএলটা আমি এখানে টাইপ করে লিখেছি, আমাদের কাজ হচ্ছে এই অ্যাড্রেসটা নিয়ে, অর্থাৎ এই ওয়েবসাইটটাকে জুড়ে আমি কাজ করব। ঠিক আছে, এই ওয়েবসাইটের টোটাল বিষয়গুলোই আজকে আমরা পর্যালোচনা করা দেখব। ঠিক আছে, তো ওয়েবসাইট আমরা সবাই চিনি। দেন হচ্ছে অডিট। আচ্ছা, অডিট বিষয়টা সম্পর্কে অনেকেই হয়তো বা জানেন, অনেকেই হয়তো বা একটু কনফিউশনে আছেন। আমরা যখন আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতাম ক্লাসরুমে বা বোর্ড পরীক্ষা দিয়েছি যখন, তখন কি অনেকেই আমাদের ক্লাসরুমটা ভিজিট করতে আসতো না? ভিজিট করে এসে যখন কেউ যদি নকল করে থাকে তাহলে কি করতো? তার খাতাটা নিয়ে চলে যেত, তাই না? নিয়ে গিয়ে রেখে দিত, অনেকক্ষণ পরে দিত। তাহলে এই যে তারা যে আমাদের ক্লাসে কি কোথাও কোনো গোলযোগ হচ্ছে কিনা, কেউ নকল করছে কিনা, এই বিষয়গুলো তারা দেখতেছে। কেননা কি এগুলা রুলস এর বাইরে। আমরা কি কখনো এক্সাম হলে চুরি করে লিখতে পারবো? এটা কি রুলস এর মধ্যে পড়ে? না, কিন্তু এটা রুলস এর মধ্যে পড়ে না। সেজন্য হচ্ছে যে এরকম, ঠিক আমরা যখন একটা স্কুলে পরীক্ষা দিই তখন ওই রুলস গুলো যেরকম আমরা ফলো করি, ঠিক সেম ভাবে যখন আমরা একটা কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে কি ধরনের প্রবলেম গুলা হচ্ছে, কি ধরনের প্রবলেম গুলা ওভারকাম করলে আমরা আরো ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারবো, সবগুলোই কি আমাদের কি নোট ডাউন করতে হয় না? এই যে খুঁজে খুঁজে আমার কোম্পানির যে প্রবলেম গুলা আছে সেগুলো বের করা, এটাই হচ্ছে অডিট করা। ঠিক আছে, তো আজকে আমাদের কাজ হবে যে আমাদের ওয়েবসাইটের যে প্রবলেম গুলা আছে সেগুলো খুঁজে খুঁজে বের করা। এখন এই প্রবলেম গুলো আমরা কিসের ভিত্তিতে খুঁজবো? ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা গুগলের সাথে তো আমরা কাজ করতেছি, তাই না? তার মানে আমাদের ওয়েবসাইটটার চেকিং কে করবে? মার্কিংটা কে দিবে? আমরা যারা ওনার আছি ওয়েবসাইটে তারা দিব না গুগল দিবে? এনিওয়ান? গুগল দিবে। গুগল দেবে। গুগল দিবে, কেননা আমরা গুগলের সাথে কাজ করছি। সো গুগলে আমাদেরকে কিছু রুলস দিয়ে দিয়েছে যে আমার এই রুলস গুলো আছে, তোমরা যদি এই রুলস গুলো মেনটেন করো তাহলে তোমাকে আমি গুগলের বা আমার সার্চ ইঞ্জিনের আমি তোমাকে শুরুর দিকে র্যাঙ্কিং দিব। এখন আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, বাই আচ্ছা বাই অনলাইন ব্যাগ লিখে আমি সার্চ দিলাম। ঠিক আছে, সার্চ দেওয়ার পর তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে, একটা আছে প্রথম দিকে, এরপরে দ্বিতীয়তে আছে এবং তৃতীয়তে আছে, তাই না? গুগল কেন এই ওয়েবসাইটটাকে, অর্থাৎ স্যাটমার্ট, এটাকে কেন ফার্স্টের দিকে দিল না? কেন দেরাজকে ফার্স্টের দিকে দিল? এটা কি কেউ বলতে পারবেন? মেবি দারাজের র্যাঙ্কিং বেশি। তারা সব ম্যাম, রুলস ফলো মেবি করছে। ওয়েবসাইটটা যেটা ক্রিয়েট করছে ওটা গুগলের যত নিয়ম কানুন আছে ওইগুলো মেনে দেন সবগুলো ক্রিয়েট করে। মেনটেন করছে। লাইকেস আমি আপনাদেরকে একটা এক্সাম নিচ্ছি, ঠিক আছে? এক্সামের মার্কিং হচ্ছে 10, আমি আপনাদেরকে 20টা
কোশ্চেন করলাম, 20টা কোশ্চেনে হচ্ছে যে আমি আপনাদেরকে 10 মার্ক দিব। ঠিক আছে, এখন অনেক সবাই হচ্ছে যে আমার কোশ্চেনের আনসার দিছেন, আমার কাছে মনে হচ্ছে এটা অথেন্টিক, এটা অথেন্টিক না। ঠিক আছে, এভাবে যে আমি আপনাদেরকে মার্কিংটা করলাম, একজনকে আমি 10-এ দিলাম 9, তাহলে সে পাবে হচ্ছে এই ফার্স্ট র্যাঙ্ক। ঠিক আছে, একজনকে দিলাম আমি 10-এ হচ্ছে আপনার 8.5, ঠিক আছে, আমি আধা কম দিলাম, সে পাবে এই সেকেন্ড র্যাঙ্ক। দেন আরেকজনকে আমি দিলাম 8 মার্ক, সে পাবে এই থার্ড নাম্বার র্যাঙ্ক। ঠিক আছে, ফার্স্ট পেজেও কিন্তু এইভাবে র্যাঙ্কিং করা হয়। লাইক এজ আপনারা যখন ফাইনাল এক্সাম দিতেন, আপনাদেরকে একটা রেজাল্ট দিত না, সে ভয়েস কি আপনাদের রুল কাউন্ট করা হতো না? অনেক সময় দেখতেন যে আপনাদের মাঝে আপনাদের ক্লাসরুমের মাঝে দুইজনে সেম রেজাল্ট করছেন, দুইজনে ধরেন যে 600-এর মধ্যে 500 পাইছে। ঠিক আছে, একজনকে কিন্তু তখন দেওয়া হয়তো প্রথম, আরেকজনকে দেওয়া হয়তো দ্বিতীয়। ঠিক আছে, এরকমটা করা হতো না? ঠিক গুগলের ক্ষেত্রেও এরকমটা করা হয়ে থাকে। তখন কি অনেক কিছু দেখা হয়, তার ক্লাস অ্যাটিটিউড কিরকম, একটা স্টুডেন্টের সে প্রতিদিন কি ক্লাস অ্যাটেন্ড থাকছে কিনা, সবকিছু তখন মেজারমেন্ট করে একজনকে দেওয়া হয় প্রথমে, আরেকজনকে দেওয়া হয় কি দ্বিতীয়তে। ঠিক গুগলও সবগুলো রুলস মেনটেন করার পর হচ্ছে যে দেখে যে একে আমি প্রথমে দিব এবং একে আমি সেকেন্ডে দিব। এখন এই রুলস গুলো আমি কোথায় পাবো? এই রুলস গুলো পাওয়ার জন্য আমি গুগলে লিখে সার্চ দেব গুগল স্টার্টার গাইড। আপনারা চাইলে লিখে নিতে পারেন এই টার্মটা। ঠিক আছে, আপনারা চাইলে লিখে নিতে পারেন। আমি এন্টার দিচ্ছি। দেন ফার্স্টের যে ওয়েবসাইটটা আসছে আমরা এটা যাচ্ছি, এটা কি গুগলের প্ল্যাটফর্ম না? এটা গুগল থেকে সাজেশন দেওয়া আমাদেরকে। দেন এখানে যখন আসবো, আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওদের ফাইল আছে, দেখি তো ফাইলটা পাওয়া যায় কিনা। এখানে হচ্ছে যে বিস্তারিত ভাবে তারা লিখেছে। আচ্ছা, এই যে পিডিএফটা পেয়েছি, দেখি তো এই পিডিএফটা কিনা। এই যে এই পিডিএফ এর মাঝে সবকিছু লেখা আছে, গুগলের যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে। ঠিক আছে, আপনারা চাইলে এগুলা পড়ে নিতে পারেন। এই যে রুলস গুলা গুগল দিয়েছে, আমরা এই স্টার্টার গাইডলাইন গুলো ফলো করে আপনাদের জন্য এই এক্সেল শিটটা তৈরি করেছি। ঠিক আছে, এখানে গুগলের যে রুলস গুলা দেওয়া আছে, এই সবগুলা রুলস আমরা চেষ্টা করেছি এটার মাঝে তুলে ধরার। এছাড়াও আরো অনেক রুলস আছে, আপনারা যখন হচ্ছে যে আরো বেশি প্র্যাকটিস করবেন তখন জানতে পারবেন। সবকিছু এটার ভিতরে ইনক্লুডেড। ঠিক আছে, আমরা চেষ্টা করেছি সবগুলা এখানে এটার ভিতরে ইনক্লুড করার জন্য। ওকে, তো আজকে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ যে গুগলে যে রুলস গুলা দিয়েছে এইগুলা মেনটেন করার জন্য আমরা এই অডিটটা করব, একটা ওয়েবসাইটের অডিট করব। ঠিক আছে, এখন এই অডিট গুলার প্রসেস গুলো আজকে আপনাদেরকে আমি দেখাই দিব, যে ফার্স্ট এর প্রসেসটা কিভাবে করবেন, সেকেন্ড এরটা কিভাবে করবেন। প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে আজকে আমি ম্যানুয়ালি দেখাই দিব, অর্থাৎ আমি হাতে ধরে করে করে দেখাই দিব, কোনো টুলস এর হেল্প নিব না। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে টুলস এর মাধ্যমে করে দেখাবো যে এই যে কাজগুলো এগুলা টুলস এর মাধ্যমে আমরা 1 মিনিটে করে ফেলতে পারি। তা আজকে আমরা এই কাজটা 2 ঘন্টা ভরে করব, এটা আপনারা 5 মিনিটে করে ফেলতে পারবেন একটা টুলস এর মাধ্যমে। ঠিক আছে, এবং এই ওয়েবসাইট অডিটটা মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনারা যদি শুধুমাত্র এই ওয়েবসাইট অডিটটা করতে শিখেন, এইটা দিয়েই ইনকাম করা পসিবল। আপনারা চাইলে ফাইবার মার্কেট প্লেস বলুন, আপওয়ার্ক মার্কেট প্লেস বলুন, বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনারা শুধুমাত্র এই অডিটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আমি যে আপনাদেরকে ভুল বলছি না সেটা দেখার জন্য আমরা ফাইবারে চলে যাচ্ছি। আচ্ছা ম্যাম, এখানে একটা কোশ্চেন ছিল, আমরা যে এই যে অডিটটা করব, অডিটটার মাধ্যমে মানে কি করব, মানে হচ্ছে কোন ওয়েবসাইটের অডিট করে কি কি করব আমরা কাজটা? আচ্ছা, আমি আজকের ক্লাসটা ম্যাম একটু দেখুন, আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমি তো এখনো শুরুই করিনি। ওকে, দেখেন তো এখানে এই ওয়েবসাইট অডিটের কতগুলা সার্ভিস এখানে আছে। 2000 জন কি 2000-এর উপরে সার্ভিস দিচ্ছে। আচ্ছা, দেখেন তো উনি লেভেল 1 সেলার হয়েছে, উনি 136টা কাজ করছে, উনি 483টা কাজ করছে, জাস্ট ওয়েবসাইট অডিট করে দিছে, রিপোর্টটা দিছে।
তাই না? আমরা এটাতে যাচ্ছি, সে শুধুমাত্র কি করবে, ওয়েবসাইটের রিপোর্টটা দিবে, ঠিক আছে, সাজেশনটা দিবে, এন্ড অপটিমাইজেশন আইডিটা দিয়ে দিবে, সে $10 নিচ্ছে, তার 12টা অর্ডার আছে আরো হাতে। তার মানে কি, তার হিউজ ইনকাম হচ্ছে শুধুমাত্র এই ওয়েবসাইট অডিটের মাধ্যমে। স্ট্যান্ডার্ডে যদি আমরা যাই তখন কি সে $20 নিচ্ছে, ঠিক আছে। প্রিমিয়ামে যদি যাই আমি, সেই ওয়েবসাইট অডিটটাই করছে, সে কিন্তু অপটিমাইজ করে দিচ্ছে না, এই প্রবলেম গুলা তার সাইটে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে না, সে শুধুমাত্র কি এই অডিট লিস্টটাই দিচ্ছে, ঠিক আছে। এখন আপনাদের মাঝে একটা কোশ্চেন আসতে পারে যে বেসিকে 10, প্রিমিয়ামে কেন এটা 35, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে যে বেসিকে ধরেন যে উনি দিল মাত্র শুধুমাত্র যে এই কটা আমি দিচ্ছি, ঠিক আছে, এই কটার জন্য আমি $10 নিচ্ছি। দেন উনি যখন স্ট্যান্ডার্ডে যাবে, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সে এইটুকু পর্যন্ত দিল। দেন যখন সে প্রিমিয়ামে যাবে তখন সে পুরাটা সার্ভিস দিচ্ছে তাকে, অর্থাৎ পুরো ওয়েবসাইটটা তাকে অডিট করে তার রিপোর্ট দিচ্ছে যে কোন কোন জায়গায় তার ওয়েবসাইট গুগলের রুলস গুলা মেনটেন করে নাই এবং কোন কোন জায়গায় গুগলের রুলস গুলা মেনটেন করেছে, ঠিক আছে। আর এই ওয়েবসাইট অডিটটা করার তো আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের ওয়েবসাইটটাকে গুগলের শেষের দিক থেকে শুরুর দিকে নিয়ে আসা, ঠিক আছে। একটা ওয়েবসাইটে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, শুধুমাত্র কি কিওয়ার্ড রিসার্চ করলে আমাদের পার্ট শেষ সিওর না, এরপরের আমাদেরকে কি করতে হবে, সেই কিওয়ার্ড ওয়াইজ আমাদের সাইটটাকে অপটিমাইজ করতে হবে, প্লাস আমাদের আরো যেসব ইস্যুস আছে আমাদের সাইটে যেগুলো চেক করতে হয়, এখানে আমি যেগুলো তুলে ধরেছি ওগুলোকে চেক করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আমরা একটা সাইট চেক করার অর্থাৎ অডিট করার ফার্স্টে এখানে রেখেছি যে ইন্ডেক্সন স্ট্যাটাস। ইন্ডেক্সন স্ট্যাটাস বলতে আমি বুঝাচ্ছি আমরা তো সবাই গুগলের প্ল্যাটফর্মে কাজ করব, এভরিওয়ান, আমরা গুগলের প্ল্যাটফর্মে কাজ করব না? জি। যেহেতু গুগলের প্ল্যাটফর্মে কাজ করব, এখন গুগলে তো আমাদের সাইটটাকে ফার্স্টে ইন্ডেক্স দিতে হবে, তাই না? ইন্ডেক্সটা কিন্তু আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডেক্সন জিনিসটা কি, অর্থাৎ গুগলে আমার সাইটটাকে শো করানো, গুগলের মেমোরিতে আমার সাইটটাকে রাখার জন্য আমি তার কাছে রিকোয়েস্ট পাঠানো, ঠিক আছে। তো ইন্ডেক্সন স্ট্যাটাস বলতে আমি বুঝাচ্ছি যে আমার ওয়েবসাইটের কতগুলো ইনফরমেশন গুগল তার মেমোরিতে রেখেছে। আমার ওয়েবসাইটে ধরে নিচ্ছি আমার ওয়েবসাইট ক্রিয়েটিভিটিতে পেজ এবং পোস্ট মিলিয়ে টোটাল ডাটা আছে 100টা, ঠিক আছে। কিন্তু আমি যখন গুগলে চেক করলাম যে কতগুলো ডাটা গুগলের ইন্ডেক্স নিয়েছে, তখন আমি দেখছি যে আছে মাত্র 90টা, ঠিক আছে। আমি একটু চেক করি যে আচ্ছা, এটা হচ্ছে আমরা চেক করব কিভাবে, ঠিক আছে। চেক করার জন্য আমরা সাইট দিয়ে একটা কোলন দিব, সাইট দিয়ে কোলন দেওয়ার পর আমার ওয়েবসাইটের ডোমেইন নেম এবং এক্সটেনশন আর কিচ্ছু দিব না, ঠিক আছে। আর কিন্তু কিছুই দিব না, শুধুমাত্র ডোমেইন নেম এবং এক্সটেনশন নিব, নেওয়ার পর আমি এখানে বসিয়ে দিব, দেন আমি এন্টার দিব। এখন এখানে দেখাচ্ছি কত, 1370টা রেজাল্ট আছে। এখানে বেশি রেজাল্ট আসার কারণ হচ্ছে যে ব্লক এটা নতুন অ্যাড করা হয়েছে, যার জন্য এখানে রেজাল্ট সংখ্যাটা বেড়ে গেছে। আচ্ছা, আমি এখন ধরে নিচ্ছি যে আমার ওয়েবসাইটে পেজ আছে 2000টা, ঠিক আছে, কিন্তু এখানে শো করতেছে হচ্ছে 1370টা। তো বাকি যে পেজ গুলো বা যে ডাটা গুলো আছে সেগুলো তো আমার এই ওয়েবসাইটে আছে, এখন গুগলে ইন্ডেক্স নাই, তাহলে কি আমার এগুলো গুগলে ইন্ডেক্স দেওয়াইতে হবে না? সবাই কি বলেন, গুগলে ইন্ডেক্স দেওয়াইতে হবে না? জি ম্যাম। জি। আর যদি ইন্ডেক্স দেওয়াইতে হয় তার মানে এটা আমাকে অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে। তো এটা আমাকে চেক করার ওয়েটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম, সাইট কোলন দেন হচ্ছে ডোমেইন নেম এবং এক্সটেনশন লিখে আমি এন্টার দিব, দেন আমি এখানে দেখতে পারবো অ্যাবাউট এর রেজাল্টটা শো করতেছে যে কতগুলো ডাটা গুগল ইন্ডেক্স নিয়েছে আমার ওয়েবসাইটের। দেন যতগুলো ডাটা আমি এখান থেকে পাবো, জাস্ট আমি এটাকে কপি করব, কপি করে নিয়ে আমি আমার এইখানে বসাই দিব। আচ্ছা, গুগল ইন্ডেক্স লাস্টে নাম্বারটা বসাতে হবে। আচ্ছা স্যার, একটা মিনিট স্যার। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা,
স্যার আমার 1 মিনিট সময় লাগবে, এটাতে আমি এডিট করতে পারছি না, এটা আমি কপি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ম্যাম একটা কোয়েশ্চেন, এই এই হ্যাঁ জিনিসটা ফরম্যাটটাই তো আমাদেরকে দিয়ে দিবেন না? হ্যাঁ, আমি আপনাদেরকে দিয়ে দিব। আজকে আমার ল্যাপটপের এক্সেলে প্রবলেম হয়েছে, পুরো মাইক্রোসফটে প্রবলেম হওয়ার কারণে আমি আপনাদেরকে গুগল দেখাচ্ছি। আচ্ছা। ওকে, সো আমাদের এখানে কাজটা হবে শুধুমাত্র আমরা এখানে আমাদের যে নাম্বারটা আমরা পাবো এইটা আমরা এখানে বসায় দিব। সো আমরা যখন পুরো একটা সাইটের এসইও করব, ফার্স্টে তো আমাকে জানতে হবে এই সাইটটা কতটুকু বড় বা কতটুকু ছোট। এখন কি আমি বুঝতে পারতেছি না যে আমাদের এই ক্রিয়েটিভিটি সাইটটা কতটুকু বড়, এটা নিয়ে কাজ করতে আমার কতটুকু টাইম লাগবে। এটা যদি 50টা পেজের হইতো তাহলে আমি 1 মাসে এটা কভার করে ফেলতে পারতাম। এখন যেহেতু এটা 1000-এর উপরে চলে গেছে, তার মানে কি আমি এটা 1 মাসে কভার করতে পারবো? অবশ্যই পারবো না। ঠিক আছে, আমাকে 3 থেকে 4 মাস সময় নিতে হবে। তারপরেও পসিবল হবে কিনা এটা ডিপেন্ডস অন আওয়ার ওয়ার্ক, আমি কতটুকু সময় দিচ্ছি এই সাইটের প্রতি। ঠিক আছে, সো এর জন্য হচ্ছে ম্যাম ফার্স্ট। কথাটা আমি বুঝিনি। আচ্ছা, আপনাদের প্রত্যেককে তো একটা করে প্রজেক্ট দেওয়া হয়েছে। আপনারা হ্যাঁ। তো এখন কি জানেন যে এই প্রজেক্টটা বা এই ওয়েবসাইটটা কতটুকু বড় বা কতটুকু ছোট, এটা নিয়ে কাজ করতে কতদিন টাইম লাগবে? না ম্যাম। না, এটাও আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন যে এতগুলো ডাটা আছে, এতগুলো পেজ আছে, ক্রিয়েটিভিটির সাইটে এতগুলো পেজ আছে, তার মানে কি ক্রিয়েটিভিটি সাইটটা অনেক বড় না? হ্যাঁ। কাজ করতে হ্যাঁ। আপনাদের একটু বেশি সময় লাগবে না? জি ম্যাম। এইটাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে এই ইস্যুটা আমাদের চেক করা অত্যন্ত জরুরি। এটা দুইটা রিজনে। একটা রিজন হচ্ছে যে আমি সাইট ম্যাপ থেকে, আচ্ছা সাইট ম্যাপে আমি পরে আসছি, ঠিক আছে, আমি জাস্ট ধরে নিচ্ছি যে আমার ওয়েবসাইটে পেজ আছে 2000টা, ঠিক আছে। এখন আমি গুগলে ইন্ডেক্স দেখতে পাচ্ছি যে 1370টা আছে, তো বাকি যে পেজগুলো আছে সেগুলো তো আমাকে ইন্ডেক্স দিতে হবে। তাহলে এটা আমার ওয়েবসাইটের কি একটা ফল্ট না? ইয়েস এই ম্যাম। ফল্টটাও আমাকে কি এখানে রাখতে হবে, একটা রিজন এটা চেক করার। দেন সেকেন্ড রিজন হচ্ছে যে আমার সেটটা কতটুকু বড়, আমি যে সেটের এসইও করব আমার কতদিন টাইম লাগতে পারে। এটা ডিপেন্ডস করবে কতগুলো ডাটা আছে আমার ওয়েবসাইটে। এটা যদি এখানে 70টা ডাটা থাকতো তাহলে কিন্তু আমি 1 মাসে করে ফেলতে পারতাম, কিন্তু এখন যেহেতু 1000-এর উপরে, আমি কিন্তু চাইলেও 1 মাসে এই কাজটা সম্পূর্ণ করতে পারবো না। আপনারা কেউ পারবেন? দিদি এখনো তো শিখিনি, পারবো কি? এই তো, এখনো ধারণা হয় নাই। এই তো, এটা আসলে আপনারা যখন কাজ শিখবেন তাও 1 মাসে করা পসিবল না, ঠিক আছে। সো ইন্ডেক্সন স্ট্যাটাস এটা আমরা চেক করতে পারবো না? পারবো তো, তাই না? আপনারা ম্যাম চাইলে পারবো। এই সূত্রটা লিখে নিতে পারেন। সাইট সাইটের ডট পরে, না না এটা একটা কোলন, ঠিক আছে, colon, কোলন sorry. দেন হচ্ছে ডোমেইন এবং ডোমেইন এক্সটেনশন। ওকে, দেন এটা হচ্ছে যে ইন্ডেক্সন স্ট্যাটাস, অর্থাৎ আমার গুগলে কতগুলো ডাটা ইন্ডেক্স করা আছে। দেন এর পরের যে পার্টটা robots.txt, robots.txt হচ্ছে, আমি আগে বুঝাই দেন কিভাবে চেক করব সেটা বলে দিব। ওকে, robots.txt ফাইল হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন প্রোভাইড করা গুগলকে। আমার ধরে নিচ্ছি যে এখানে কে কে প্রেজেন্ট আছেন। আমি হচ্ছে যে আফরিন আক্তার মোহনার বাসায় গেলাম, ঠিক আছে। আফরিন আক্তার মোহনার বাসায় যাওয়ার পর বাসাটা তো উনার, তাই না? তাহলে উনি যদি আমাকে উনার কিচেন রুমে যেতে না দেয়, আমার কি কোনো রাইট আছে যাওয়ার? আমার কিন্তু কোনো রাইট নাই। সো হচ্ছে যে উনি কিন্তু আমাকে দেখায় দিবে যে আপনি ড্রয়িং রুমে বসেন, কথা বলতে বলতে হয়তো উনি আমাকে ডাইনিং রুমে নিয়ে যেতে পারে বা বেডরুমে নিয়ে যেতে পারে, ডিপেন্ডস অন টোটালি মোহনা। ঠিক আছে, আমি কিন্তু চাইলে উনাকে ওভারকাম করে উনার কিচেনে যেতে পারবো না, উনার বাথরুমে যেতে পারবো না। ঠিক সেম ভাবে আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, তখন হচ্ছে যে গুগলকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া এই robots.txt ফাইলের মাধ্যমে যে গুগল তুমি আমার ওয়েবসাইটের হোম পেজটা ভিজিট করতে পারবা, বাট
আওয়ার কোর্সেস যে পেজটা আছে এটাতে ভিজিট করতে পারবে না, বা আমার হোম পেজ আওয়ার কোর্সেস দুইটা পেজ ভিজিট করতে পারবা, আমার অ্যাবাউট আস পেজে তুমি ভিজিট করতে পারবা না। আমি গুগলকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছি। ঠিক আছে, এই ইনস্ট্রাকশন গুলা যে আমার ওয়েবসাইটের কোন পেজটা গুগল ভিজিট করতে পারবে এবং কোন পেজটা গুগল ভিজিট করতে পারবে না, ঠিক আছে, এই ইনস্ট্রাকশনটা আমরা robots.txt ফাইলের মাধ্যমে গুগলকে দিয়ে থাকি। robots.txt ফাইলটা কি সবাই কি বুঝতে পেরেছি আমরা? জি 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 ম্যাম। ওকে, দেন এটা এখন আমরা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য হচ্ছে যে আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর .com এর পর একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর আমরা রোবটস লিখবো। আপনারা চাইলে এই সূত্রগুলো লিখে নিতে পারেন, robots.txt, ঠিক আছে, জাস্ট এইটুকু কথা লিখে আমি এন্টার দিব। এই যে এখানে আমার সেই ফাইলটা চলে আসছে। আমি যদি এখন আরেকটা ওয়েবসাইটে যাই, এক্সকিউজ মি ম্যাম, ওটা একটু আবার বলবেন? আমি বলছি, আমি বলছি। রোবট টিএক্সটিটা কি আমাদের সার্চের যে এটা আছে ওটাতেও এফেক্ট করে? যেমন এখন 1370 আসতেছে, যদি সব পেজে আমাকে অ্যালাউ করতো তাহলে কি রেজাল্ট আরো বেশি আসতো? হ্যাঁ, আরো বেশি আসতো। আচ্ছা, এই ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে আমি কি করছি, স্ল্যাশ দিয়ে কি লিখবো একজন বলেন তো? robots.txt। রোবটস, অনেকে কিন্তু রোবট লিখেন, ঠিক আছে, এখানে কিন্তু রোবটস একটা এস যোগ করতে হবে। আমি কিন্তু ভেঙে ভেঙে বলে দিচ্ছি। এখন এখানে দেখেন তো কি দেখাচ্ছে, নট ফাউন্ড, অর্থাৎ এই ওয়েবসাইটে কি robots.txt টা নেই, ঠিক আছে। বাট যখন আমরা ক্রিয়েটিভ আইডিয়া সাইটে চেক করছি তখন কি এখানে একটা কি কিছু লেখা আছে, এই লেখাটাই হচ্ছে robots.txt ফাইল, ঠিক আছে। আমরা যখন robots.txt টা লিখবো যে আমার এই সাইটে তুমি ভিজিট করতে পারবে না, তখন আমরা কি করব, জাস্ট হচ্ছে এই ডিসঅ্যালাউয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে যে আমার সেই সাইটের পেজটা আমি দিয়ে দিব, ঠিক আছে। আমি একটু যাচ্ছি আবার আমার সাইটে, ধরে নিচ্ছি যে অ্যাবাউট আস পেজটা আমি এখন গুগলকে বলবো যে আমার এই পেজে কাজ চলছে বা আমার এই পেজে এখনো কাজ শেষ হয় না, তুমি এই পেজটা ভিজিট করবে না, ঠিক আছে। তখন হচ্ছে এই সাইটের ইউআরএলটা আমি এই ডিসঅ্যালাউয়ে বসায় দিব। ওকে, দেন হচ্ছে এইটুকু আমি কেটে দিব, জাস্ট এইটুকু রাখবো। তার মানে এটা আমাকে অ্যাবাউট আস পেজটাই বোঝাচ্ছে। ডিসঅ্যালাউয়ের পরে যে কোলন, ম্যাম কোলনের পরে কি কি একটা স্পেস আছে? হ্যাঁ, একটা স্পেস আছে, এই যে স্ল্যাশটাও থাকবে ম্যাম? হ্যাঁ, স্ল্যাশ দিয়ে হচ্ছে যে আমার .com পর্যন্ত যতটুকু অংশ আছে ততটুকুকে বোঝাচ্ছে স্ল্যাশ। বুঝতে পারছি। তবে বুঝতে পেরেছেন, এভাবে আপনাদের যতগুলো পেজ হচ্ছে কনস্ট্রাকশনে থাকবে ততগুলোকে আপনারা চাইলে ডিসঅ্যালাউ করে রাখতে পারেন এইভাবে। দেন লাস্টে দিয়ে হচ্ছে সাইট ম্যাপ দিয়ে দিতে পারেন। সো এইরকম যদি ইনস্ট্রাকশনটা ওয়েবসাইটে গিয়ে পান তাহলে লিখবে এখানে হচ্ছে যে আপনারা রাইট মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে রাইট মার্ক দিবেন এবং এখানে লিখে দিবেন যে ইউর ওয়েবসাইট হ্যাভ robots.txt, ঠিক আছে। আর যদি এই ওয়েবসাইটের মতন যদি নট ফাউন্ড লেখাটা শো করে তাহলে আপনারা এখানে ক্রস মার্ক দিবেন এবং লিখে দিবেন ইউর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ robots.txt। ক্লিয়ার? জি জি ম্যাম। ওকে, দেন এর পরের পার্ট যেটা আছে ম্যাম আমি বুঝিনি, একটু আবার বুঝাবেন প্লিজ। কি বুঝেননি ম্যাম? মানে ওই আইডিটা আপনি যেটা পেস্ট করছেন না সেদিক থেকে একটু আমার ক্লিয়ার না। আইডি মানে robo.txt টা দিয়েছেন যেদিকে, সেদিক থেকে একটু আনক্লিয়ার আমি। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যেটা দেখাইছি যে একটা robots.txt ফাইলটা যে আমার ওয়েবসাইটে আছে কি নেই সেটা আমি চেক করব কিভাবে, এর জন্য আমি এখানে একটা সূত্র বসাইছি। একটা এটা সূত্র ধরতে পারেন, এটা একটা ফর্মুলাও ধরতে পারেন, বা এটা আপনারা যা মানে ধরার জন্য বলতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে যে robots.txt,
ঠিক আছে, এটা লেখার পর আপনি যখন এন্টার দিবেন আপনার ওয়েবসাইটে, তখন এই ফাইলটা শো করবে। লাইক আমি আবার দেখাচ্ছি, .com এর পরে আমি আমার এটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন আমি এন্টার দিচ্ছি। দেখেন তো শো করছে না আমার? জাস্ট এইটুকুই দেখাইছি ম্যাম। এখন বুঝতে পেরেছেন? Yes, ma'am, clear. Thank you. ওয়েলকাম। দেন হচ্ছে এখানে দেখেন দুইটা যে সেকশন আমরা রেখেছি, দুইটাতেই একটা কমন টার্ম আছে। সে টার্মটা হচ্ছে সাইট ম্যাপ। ঠিক আছে, এখানেও সাইট ম্যাপ আছে, এখানেও সাইট ম্যাপ আছে। এখন দুইটার মাঝে ভিন্নতা কি? একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে XML। এই HTML সাইট ম্যাপটা হচ্ছে হিউম্যান বিং, অর্থাৎ আমরা যারা আমজনতা আছি তাদের জন্য হচ্ছে এই HTML সাইট ম্যাপটা। আর এই XML সাইট ম্যাপটা হচ্ছে গুগলের জন্য, অর্থাৎ গুগলকে আমি আমার ডাটাগুলো যেগুলো আমার ওয়েবসাইটে আছে সেজন্য একসাথে ভিজিট করতে পারে, সেজন্য তাকে দিয়ে দেওয়া একটা পেজের মাধ্যমে। ঠিক আছে, এখন HTML সাইট ম্যাপটা দেখতে কেমন হয়? HTML সাইট ম্যাপটা যদি আমরা দেখতে চাই, আমরা ক্রিয়েটিভিটির সাইটে যাচ্ছি। আবার যাওয়ার পর আমরা এখানে স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর শুধুমাত্র সাইট ম্যাপ কথাটা লিখবো। কি লিখেছি? শুধুমাত্র সাইট ম্যাপ লিখেছি এবং আমি এখন এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এই যে এখানে যে পেজটা আসছে, এই পেজ থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে কি আমি যে কোনো সাইটে ভিজিট করতে পারবো না? আমি যদি এখন চাই আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের পেজে যেতে পারছি। আমি যদি দেখেন তো চলে গেছি না আমি গ্রাফিক্স ডিজাইনের। দেন আমি যদি চাই এখন আমি ডিজিটাল মার্কেটিং এর পেজেও কি যেতে পারছি। এই যে চলে আসছি। অর্থাৎ সাইট ম্যাপ বলতে এমন একটা পেজ বোঝাচ্ছে যেখানে আমার ওয়েবসাইটের সকল ডাটা দেওয়া আছে একটা পেজের মাধ্যমে, একটা পেজের মধ্যে। ঠিক আছে, একটা এন্ড এই সাইট ম্যাপটা কেন দরকার? এই HTML সাইট ম্যাপটা একটা ওয়েবসাইটের জন্য কেন জরুরি? জরুরি এই জন্যই যে আমার দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করব, তো এই সার্ভিসটা আমার দরকার। তো এখন আমার গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো দেখার দরকার আছে? দরকার নেই। কিন্তু আমি এখান থেকে ডিরেক্ট সাইট ম্যাপে চলে যাব। সাইট ম্যাপে আসার পর আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইনফরমেশন দরকার, আমি এখান থেকে চলে যাচ্ছি। আরেকজন ভিজিটর আছে, তার শুধুমাত্র দরকার হচ্ছে গ্রাফিক্স, তার এইসবের দরকার নেই। তাহলে সেও কিন্তু এই পেজ থেকে এসে ডিরেক্ট তার সার্ভিস যেগুলো দরকার সেই পেজগুলোতে সে ভিজিট করতে পারতেছে। একাধারে সবাই যারা আছে, সব কাস্টমাররা এই পেজ থেকে ডিরেক্ট তারা চলে যেতে পারছে তাদের প্রয়োজনীয় পেজে, তাই না? আমি সব ক্লায়েন্টকে বা সব কাস্টমারকে আমি কি একটা পেজ থেকে হ্যান্ডেল করতে পারতেছি। তাহলে এটা কি আমার জন্য ইজি ওয়ে হচ্ছে না? এন্ড এরকমও অনেক ক্লায়েন্ট কাস্টমার আছে যে যারা এসে এখান থেকে বুঝতে পারবে না। এখানে সার্ভিস গুলো সুন্দর করে দেওয়া আছে, বাট অনেক সাইটে আছে যেখানে সুন্দর করে সার্ভিস গুলো দেওয়া না। সেই ক্ষেত্রে যদি সাইট ম্যাপটা থাকে তাহলে সেখান থেকে সে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য সেই পেজে সে চলে যাবে। তো এটাই হচ্ছে যে HTML সাইট ম্যাপ, যেখানে আমার ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, যেখান থেকে আমজনতা যে কোনো পেজে ভিজিট করতে পারে। ঠিক আছে, HTML সাইট ম্যাপটা কি আমরা বুঝতে পেরেছি? এনিওয়ান কোনো ডাউট আছে? নো ম্যাম। ওকে, দেন এটা চেক করাটাও কিন্তু আমি একটা ওয়ে আপনাদেরকে দেখাই দিছি, তাই না? একটা ওয়ে দেখাই দিছি কি, এটা আমি আমার ডোমেইন এক্সটেনশনের পরে কি করব? সাইট ম্যাপ কথাটা শুধুমাত্র লিখব। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আমি ফুটারে যাব। ফুটারে যাওয়ার পর এই যে এখানে ছোট্ট করে সাইট ম্যাপ লেখা আছে, এটা এইখানেও থাকতে পারে, আবার এটা এই অংশ থাকতে পারে। ডিপেন্ডস অন ওয়েবসাইট। ঠিক আছে, আমি আরো কতগুলা ওয়েবসাইটে যাচ্ছি, এগুলা কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে আমি লিখি ম্যাম। জি ম্যাম, আমরা যে কাজগুলো করছি ওগুলো ওয়েবসাইটে তো অনেক সময় থাকে যে .au বা .nj মানে স্পেসিফিক করা থাকে। তো ওগুলোর পরে কি ম্যাম au nj এটার পরে মানে হ্যাশ দিয়ে ওগুলো কিন্তু ডোমেইন এক্সটেনশন।
জি ম্যাম। ম্যাম আমি বলছি যে ধরেন একটা সাইটের পরে .co.nj থাকলো, তাহলে কি আমি nj এর পরে ম্যাম স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ লিখবো নাকি nj-টা কেটে দিব? আচ্ছা, ওটা থাকবে, কেননা ওইটাও ডোমেইন এক্সটেনশনের আন্ডারে পড়তেছে। ঠিক আছে। ওকে, দেন আমি এখান থেকে যে সাইট গুলো পেয়েছি সে সবগুলোর পাশে আমি কি করতেছি, আমি এখন লিখে দিচ্ছি সাইট ম্যাপ। ঠিক আছে, লেখার পর কি এখানে পেজ আমি পেলাম না, এটাতে দেখি তো। আচ্ছা, একটু ফুটারের দিকে গিয়ে দেখি যে আছে কিনা। নেই, এটাতেও নেই। দেন এটাতে গিয়ে দেখি। উম আচ্ছা, এই ওয়েবসাইট গুলোতে সাইট ম্যাপ নেই, তাহলে আমি আরো কিছু ওয়েবসাইট বের করতেছি। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারাও চাইলে এইভাবে হচ্ছে যে গিয়ে গিয়ে চেক করবেন। ঠিক আছে, আদারওয়াইজ কখনোই শিখতে পারবেন না। যদি একটা সাইট নিয়ে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আদার সাইটের ইনফরমেশন গুলো আপনারা পাচ্ছেন না, আদার সাইটে কিভাবে আছে। ঠিক আছে, যেমন দেখেন যে এখানে যতগুলো পেলাম, আছে আমি ইউএসএ দিই একটু, বাংলাদেশের সাইট তো সেই জন্য হচ্ছে যে নেই নেবে। আমি ইউএসএ সাইটে যাচ্ছি। দেখেন তো এখানে সাইট পেজ কথাটা লেখা আছে না, আছে না? এখানে যদি আমি জি ম্যাম। ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি আমাকে ওই পেজে নিয়ে যাবে যেখান থেকে কি তার সমস্ত পেজ, সার্ভিস ক্যাটাগরি গুলো এখানে দেওয়া আছে। আমার যদি বার্থডে ফ্লাওয়ার দরকার হয় আমি বার্থডে ফ্লাওয়ারের পেজে যেতে পারবো। আমার যদি এখানে বহু ফ্লাওয়ার্স দরকার হয় তাহলে আমি এটাতেও যেতে পারছি। বা আমার যদি অ্যানিভার্সারি ফ্লাওয়ার্স দরকার হয় আমি অ্যানিভার্সারি ফ্লাওয়ারের পেজে ডিরেক্ট এখান থেকে চলে যেতে পারছি। ম্যাম একটা কথা, যেমন আমরা যখন ক্রিয়েটিভ আইটির সাইট ম্যাপে গেলাম সেখানে হ্যাঁ তো মানে অ্যাবাউট আস সেকশন থেকে নিয়ে সবগুলো ইনফরমেশন আছে, তো এটা একটা মানে মানে ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে ওরা কি ইনফরমেশন সাইট ম্যাপে দিয়ে থাকে। হ্যাঁ, এটা ডিপেন্ডস করে। যদি সুন্দরভাবে না হয়, আপনি যদি সাইট নিয়ে কাজ করেন আপনি তাহলে যে ওনার আছে তাকে বলবেন যে এটাকে হুম, ঠিক করতে হবে। বাট আমরা আজকে কি শুধুমাত্র চেক করাটা শিখতেছি। ঠিক আছে, আমরা হুম। আজকে অ্যাডভান্স লেভেলে যাব না, শুধুমাত্র চেক করাটা দেখতেছি। এই সাইটে যদি আসি তাহলে দেখি তো এখানে সেটম্যাপ কথাটা আছে কিনা। এই যে সেটম্যাপ চলে আসছে, এটা ছিল উপরের দিকে ছিল এটাতে, তাই না? এটার কি এইখানে ছিল, লাস্ট পার্টি ছিল না, বাট এটার কি একেবারে লাস্ট পার্টি আছে। বিভিন্ন জায়গায় থাকতে পারে, এটা আপনাদেরকে চেক করে নিতে হবে। তো এভাবে হচ্ছে নলেজ ইমপ্রুভ করার জন্য আপনাদেরকে অনেক সাইট ভিজিট করতে হবে, বিভিন্ন সাইটের বিভিন্ন ইনফরমেশন আপনারা পাবেন। ঠিক আছে, এখানে আসার পর দেখেন তো প্রত্যেকটা সার্ভিস পেজ গুলো তারা দিয়ে রাখছে না, দিয়ে রাখছে না? দেখেন তো দেওয়া আছে। জি ম্যাম। সবাই বলেন তো দেওয়া আছে। জি ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। জি দিদি। হ্যাঁ, দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সাইট ম্যাপটা চেক করতে পারবেন না? ইনশাআল্লাহ। জি ম্যাম যদি পারবো। জি থাকে ম্যাম পারবো। HTML সাইট ম্যাপটা তাহলে আপনারা এখানে রাইট মার্ক দিবেন। রাইট মার্ক দেওয়ার পর এখানে লিখে দিবেন যে ইউর ওয়েবসাইট হ্যাভ HTML সাইট ম্যাপ। ক্লিয়ার? দেন এর পরের যে পার্টটা আছে XML সাইট ম্যাপ। এই হ্যালো, নয়েজ আসতেছে, প্লিজ একটু মিউট করে রাখেন। আচ্ছা, এর পরের যে পার্টটা XML সাইট ম্যাপ, এটা হচ্ছে গুগলের জন্য। HTML সাইট ম্যাপটা ছিল মানুষের জন্য, অর্থাৎ আমরা যারা কাস্টমার আছি বা ভোক্তা আছি তাদের জন্য। এন্ড XML সাইট ম্যাপটা হচ্ছে গুগলের জন্য। এটা গুগলকে হচ্ছে যে এরকম একটা পেজ হিসেবে তার কাছে ডাটাগুলা দিয়ে দেওয়া আমার ওয়েবসাইটে, যেন সে একটা পেজ থেকে আমার ওয়েবসাইটে টোটাল ডাটাই সে ভিজিট করতে পারে।
তাহলে গুগলের জন্য কাজটা ইজি হয়ে যাচ্ছে, এবং আমরাও সমস্ত ইনফরমেশন এক জায়গায় গুগলকে প্রোভাইড করার জন্য কি আমাদের রোলসটাও ফলো হয়ে যাচ্ছে, যে গুগল যে রোলসটা আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এক একটা গুগলের রুলস, আমরা একটা ব্রেক করতে পারবো না। যদি ব্রেক করি তাহলে আমাদের র্যাঙ্কিং ফল হবে। ঠিক আছে, সো এইটা এখন আমরা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য ঠিক সেম ভাবে আমরা সাইট ম্যাপ লিখেছিলাম না, এখন সাইট ম্যাপের পরে কি করব, শুধুমাত্র .xml এই তিনটা ওয়ার্ড অ্যাড করে দেব, দেন আমি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর কিন্তু এই যে আমার কাছে লিস্ট চলে আসছে, এটাই হচ্ছে XML সাইট ম্যাপ। এখান থেকে গুগল চাইলে দেখেন হোম পেজ যেতে পারছে না, দেন সে অ্যাবাউট এর পেজ যেতে পারছে এখান থেকে, সে চাইলে গ্রাফিক্স প্রফেশনাল গ্রাফিক্স ট্রেনিং ডিজাইনের পেজে যেতে পারছে, দেন সে হচ্ছে যে এখানে কি ডিজিটাল ইমেজের এডিটিং এর পেজে যেতে পারছে। সবগুলা এখানে কি আমার ওয়েবসাইটে যত ডাটা আছে সমস্তটা এখানে দেওয়া। এখন ফার্স্টে যে একটা অপশন আপনাদেরকে দেখিয়েছিলাম না, যে ইন্ডেক্সন স্ট্যাটাসে বলেছিলাম ধরে নিচ্ছি আমার ওয়েবসাইটে 2000টা ডাটা আছে, এটা আমি এখান থেকে চেক করতে পারবো ইজিলি। এই ওয়ার্ড গুলা গুনে গুনে আমি এখান থেকে চেক করতে পারবো যে আমার কতগুলা আমার ওয়েবসাইটে ডাটা আছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, দেন এটা কি এখন আমরা চেক করতে পারবো না? ইয়েস ম্যাম। XML সাইটম্যাপটা চেক করার জন্য আমাদেরকে আমাদের ডোমেইন এক্সটেনশনের পরে কি sitemap.xml এই কথাটা ইউজ করতে হবে। দেন আমি বাকি সাইট গুলোতেও ঠিক সেম কথাটা ইউজ করে দেখি তো কি রেজাল্ট পাই আমরা। এটাতেও কি আছে। দেন আমরা একটা সাইটে গিয়েছিলাম, কি ক্লিনিং সার্ভিস, কি ক্লিনিং সার্ভিসে দেখি তো আছে কিনা, নেই। কি ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রে কি তারা সাইট ম্যাপ ইউজ করে নাই, তারা XML সাইট ম্যাপ। হ্যাঁ XML সাইট ম্যাপটা তারা ইউজ করে নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা যখন কাজ করবেন তখন কি আপনারা এখানে কি নো দিবেন এন্ড কি ইউর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ XML সাইট ম্যাপ। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, দেন হচ্ছে কাস্টম 404 পেজ। ঠিক আছে, কাস্টম 404 পেজ বলতে আমি বুঝাচ্ছি যে আমার ওয়েবসাইটে কোনো একটা ইনফরমেশন নাই। ঠিক আছে, তাহলে একটা ইনফরমেশন যদি আমার ওয়েবসাইটে না থাকে তাহলে এটা আমি কাস্টমারকে বুঝাবো কিভাবে? সে বোঝানোর জন্য একটা পেজ আমি অপটিমাইজ করে রেখে দিছি, যেটা দিয়ে হচ্ছে যে কাস্টমার বুঝতে পারবে যে এই রিলেটেড কোনো ইনফরমেশন আমার সাইটে নাই। ঠিক আছে, তো এইটা আমরা এখন চেক করব কিভাবে? এটা চেক করার জন্য জাস্ট আমার ওয়েবসাইটের ইউআরএল এর পরে আমার যা ইচ্ছা আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমি এখানে এন্টার দিচ্ছি। দেখেন এখানে কি 404 দেখাচ্ছে না? আমাদের ক্রিয়েটিভ আইডি সাইটের জন্য এই পেজটা এইভাবে অপটিমাইজ করা, এই রিলেটেড কোনো ডাটা এখানে নাই, আমরা নট ফাউন্ড এখানে শো করে দিছি। ঠিক আছে, দেন আদার সাইটের ক্ষেত্রে যদি আমরা যাই, এইটার ক্ষেত্রে যদি আমরা এখানে কোনো হিজিবিজি একটা কিছু লিখে দিই, এখানে কিছু ডিফারেন্ট টাইপের দেখেন, এখানে হেডার আছে, দেন নিচে ফুটার আছে, সবকিছু আছে, কিন্তু মাঝে লিখে দিছে 404 উই আর সরি লিখে দিছে। দেন হচ্ছে বাট দি পেজ ইউ রিকোয়ার্ড কুড নট বি ফাউন্ড, তারা এই নামক কোনো ডাটা এই ওয়েবসাইটে রাখে নাই বা কোনো ইনফরমেশন এই ওয়েবসাইটে রাখে নাই। যদি চাই আমরা এখান থেকে এগুলোতে ভিজিট করতে পারি। আমি আরেকটা ওয়েবসাইটে যাই, যাওয়ার পরও আমি ঠিক সেম ভাবে আমি কিছু লিখে দিচ্ছি। তাদেরটা এখন দেখি কিভাবে কাস্টমাইজ করা। তাদেরটা কি ডিরেক্ট আমাকে কি করছে, হোম পেজে নিয়ে চলে আসছে। ঠিক আছে, তার মানে তাদেরটা কি করা, রিডিরেক্ট করা। আমি যা কিছু লিখে সার্চ করি না কেন, ওই রিলেটেড যদি কোনো ইনফরমেশন আমার ওয়েবসাইটে না থাকে তাহলে আমাকে হোম পেজে নিয়ে চলে আসবে। তাহলে তিনটা যে ওয়েবসাইট দেখাইলাম আপনাদেরকে, তিনটা ওয়েবসাইটে কি তিন ধরনের সাইট ম্যাপ ক্রিয়েট করা না, সরি কাস্টম 404 ক্রিয়েট করা না? ইয়েস ম্যাম। তিনটাতে কি আছে? ম্যাম দুটাতে আছে, লাস্টেরটাতে তো রিডিরেক্ট করে, তাহলে সেটাতে কি বলবো আছে? এটাতে তারা এভাবে রিডিরেক্ট করা, বাট আমি যদি চাই এখান থেকে কি পারচেজ করতে পারবো না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা কি করবেন, যদি এই ওয়েবসাইটের ক্ষেত্রে হয়ে থাকে আপনারা বলবেন যে
এটা হচ্ছে ইরর মার্ক দিবেন, ইরর মার্ক দিয়ে এখানে বলে দিবেন যে আপনার 404 পেজটা কাস্টমাইজ করতে হবে, You need to customize your ঠিক 404. আছে? 404 পেজটা কাস্টমাইজ করতে হবে। আর যদি একেবারে তারা কাজ না করে থাকতো তাহলে যেটা দেখাতো এরকম নট ফাউন্ড কথাটা শো করতো, ঠিক আছে? এরকম নট ফাউন্ড লেখা দেখাইতো, তখন ম্যাম আমরা এখানে কি করতাম, এখানে ক্রস মার্ক দিতাম এন্ড এখানে লিখে দিতাম ইউর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ 404 পেজ। ম্যাম আজান দিছে, যারা নামাজে আমার যাবে তাদের 10 জন্য minutes, বিরতি দিলে 10 ভালো minutes. হয়। ওকে, তাহলে হচ্ছে যে এই পার্টটুকু শেষ, আমরা তাহলে এখন বিরতি নিচ্ছি, বিরতির পরে বাকি পার্টটুকু দেখবো, ঠিক আছে? Ma'am. Thank you, Okay. ma'am. হ্যালো, জি দিদি। জি ম্যাম। নামাজ পড়া সবার কমপ্লিট? জি নামাজ Ma'am. পড়ে এসেছি। ম্যাম আমি কি আমার কোশ্চেনটা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম আমরা যে কিওয়ার্ড রিসার্চটা শিখছি যে মোটামুটি এটা কি ম্যাম গুগল অ্যাড ক্যাম্পিং এর জন্য মানে অ্যাড ক্যাম্পিং এর জন্য কোনো মানে মানে অ্যাড ক্যাম্পিং করার ক্ষেত্রে কি এটা প্রযোজ্য নাকি জাস্ট? আচ্ছা, আমরা অ্যাডস ক্যাম্পেইনের কাজ কিন্তু এখন শিখছি না স্যার, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন না আমার এটা জানার খুব আগ্রহ ম্যাম। আর আর ম্যাম আর একটা কথা হলো কি, আমি যদি এই যে কিওয়ার্ড রিসার্চ গুলো মানে এই ক্যাটাগরি থেকে আমাদের অ্যাফিলিয়েট যে কিওয়ার্ড গুলা মানে রিস্ক রিলেটেড, এটা কি সেম কোয়ালিটি নাকি কিছু ডিফারেন্ট আছে? স্যার আমরা নিশ রিলেটেড কি অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা বলতেছেন না? জি জি ম্যাম, দেখা গেছে এটা আমাদের ক্লাস আছে স্যার, এটা ক্লাস আছে আমাদের, ঠিক আছে? যখন ক্লাস হবে ম্যাম তখন দেখাই দিব। জি বলেন। ম্যাম আমার কয়েকটা প্রশ্ন ছিল। জি বলেন। ম্যাম আপনি তো ম্যাম বলছেন যে কিওয়ার্ড রিসার্চ করার সময় শুধু ইন ছাড়া আর বাকি ইগুলো ইউজ না করার জন্য, হ্যাঁ তাহলে কি ম্যাম আমি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস এটা কি লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো পারবি না, আমি প্রিপোজিশনের কথা বলেছি। আচ্ছা ম্যাম আরেকটা কোশ্চেন আছে। জি বলেন। ম্যাম অনেক সময় ম্যাম দুইটা কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করি তখন কিন্তু ম্যাম র্যাঙ্কিং পাওয়া যায় এবং খুব কাছে র্যাঙ্কিং পাওয়া যায়। সাপোজ ম্যাম আমি দেখছি যে 20-এর ভিতরেও থাকে অনেকগুলো, যে যদি দুইটা কিওয়ার্ড দিয়ে ম্যাম কিওয়ার্ড রিসার্চ গুলো করি আর কি, তাহলে ম্যাম দুইটা কিওয়ার্ড গুলো কেন নিব না? দুইটা কিওয়ার্ডের গুলো নিব না কেননা ওগুলো দিয়ে র্যাঙ্কিং করা অনেক টাফ, ঠিক আছে? আপনি ক্লায়েন্টকে বললেন যে আপনি 2 কিওয়ার্ডে র্যাঙ্কিং এ দিবেন, পরে যদি না পারেন তখন কি করবেন বলেন? তখন ক্লায়েন্ট টাকা ফেরত চাইবে যে আপনি কি কাজ করছেন, আমার তো র্যাঙ্কিং এ আসে নাই, তখন কি আপনি টাকা ফেরত দিবেন? না। এই জন্য। আরেকটা প্রশ্ন আছে ম্যাম। ম্যাম আমি কাজ করার সময় দেখছি যে আপনি তো বলছেন ম্যাম যেগুলোর ভলিউম 0 আসে ওগুলোতে 10 বসিয়ে করার জন্য। এখন কিছু কিওয়ার্ডের ম্যাম এমনিতেই 10 আসে, তাহলে কি ম্যাম যখন আমরা সিলেক্ট করব তখন কি ওই এমনিতেই অটোমেটিক্যালি যেগুলো 10 আসছে এগুলো আগে নিব, তারপর কি ম্যাম আমি হ্যাঁ যে 0 ওগুলো আগে নেবেন, হ্যাঁ ওগুলো আগে নেবেন। আচ্ছা ম্যাম এইগুলোই কোশ্চেন ছিল। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে হ্যালো তাহলে। ম্যাম। জি বলেন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন কেমন আছেন? আছেন? এই তো ma'am। হ্যালো ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল যে গত ক্লাসে যে মানে কিওয়ার্ড যে কোনো একটা কোম্পানির মানে আপনি বলছিলেন যে মানে যে কোনো মানে নিজের মতো করে নিতে। তো আমি কিচেন রিমল্ডিং মানে এইটা হচ্ছে এটাকে নিশ করে কিওয়ার্ড তো নিশ নিচে কিচেন রিমল্ডিং, তো নিশ হলো মেন সাবজেক্ট, তো এটার আন্ডারে সার্ভিস হচ্ছে আপনার কিচেন কিচেন ক্যাবিনেট, তারপর কিচেন অ্যাপ্লায়েন্স। তো এই প্রত্যেকটা সাবজেক্ট কে ধরে অনেকগুলো কিওয়ার্ড তৈরি করছি। তো করার পরে তো এটার যে এগুলো সব কিছুর যে র্যাঙ্ক, গুগল র্যাঙ্ক, সার্চ ভলিউম, মানে এগুলা তো আর এগুলা কি হ্যাঁ এগুলা বের কোম্পানির, করবেন। হ্যাঁ ওই কোম্পানি গুগল ট্রাফিকে ওই কোম্পানির নাম লিখে কি বের করব? হ্যাঁ জি, গুগলে কিন্তু না, ম্যাম অ্যাডসেন্স অ্যানালিটিক্স এর মাধ্যমে বের করবেন। আমি যে কোম্পানি নিছি সেটা গুগলে 10 নাম্বার পেজে সেই কোম্পানি। হ্যাঁ, এখন এটার কিছুই নাই, থাকবেও না, আমি তো সার্চ ওইরকম ভলিউম সাইটগুলো জিরো, আপনাদেরকে র্যাঙ্ক দিয়েছি। কিছু নাই। না এখন কি সার্চ করব? ভলিউম জিরো হবে না, আপনার কিওয়ার্ড রিসার্চ আরেকটু করেন,
সার্চ ভলিউম পাবেন, ঠিক আছে? সার্চ ভলিউম অবশ্যই আছে সার্ভিসের, বাট র্যাঙ্কিংটা না পেতে পারেন। জি আর দিদি, র্যাঙ্কিং আমার টাইমে এমন হয়েছিল, কোনো র্যাঙ্কিং এ আসেনি। কিচ্ছু র্যাঙ্কিং নাই ম্যাম, না এই পাইলে পেজ এটা আপনাকে দিছি, মানে আচ্ছা, একটু এটা দেখেন কিন্তু প্লিজ। এগুলো কিন্তু আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আপনারা র্যাঙ্কিং নাই পেতে পারেন, সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, যে এইগুলা হচ্ছে ল্যান্ডিং পেজ, এগুলো দিয়ে হচ্ছে যে এই কিওয়ার্ডের আন্ডারে আমি এই পেজগুলোকে র্যাঙ্ক কিনে দেবো। আমি কিন্তু এটা গত ক্লাসে বলেছিলাম, ঠিক আছে? নাই পেতে পারেন, পাবেন না, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে 90%, আর পাওয়াটা হচ্ছে 10%, ঠিক কি আছে? করব ম্যাম, আরেকবার যদি একটু বলতেন, আমি বুঝি নাই। বলেছি যদি না পান তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে ল্যান্ডিং পেজ গুলো ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ঠিক আছে? যে এই কিওয়ার্ডের আন্ডারে এই পেজগুলো আপনি র্যাঙ্কে এনে দিবেন। ম্যাম, ল্যান্ডিং পেজ গুলা বলতেছেন, ল্যান্ডিং পেজ তো ওয়েবসাইট অন করলে যে পেজ, সেটাই ল্যান্ডিং পেজ, একটাই তো নাকি? না ম্যাম, আপনি বুঝেন না, একটু ভিডিওটা দেখতে হবে, ক্লাস ভিডিও দেখেন, আর আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাবে ম্যাম, ঠিক আছে? আপনি ক্লাস ভিডিও দেখেন, আই হোপ প্রবলেম গুলো ক্লিয়ার হয়ে যাবে, বা 24/7 এ আইসেন, আমি আছি বা আমার আরো টিম মেম্বার আছে, আপনাকে হেল্প করবে, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে। ওকে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট। এটা হচ্ছে যে বলতে গেলে টেকনিক্যাল যে গুলো, ঠিক আছে? এইগুলা হচ্ছে টেকনিক্যালের পার্টের ভিতরে পড়তেছে। দেন এর পরের যে পার্টটা আসছে যে অন পেজ এসইও, ঠিক আছে? এখানে অন পেজ যে টার্মটা লেখা, যে অন পেজ বলতে আমি এখানে বুঝাচ্ছি আমার ভেতরকার, আমার ওয়েবসাইটের ভেতরকার যে ইমপ্রুভমেন্ট গুলো আমার দরকার, ঠিক আছে? আমি সেগুলোকে বুঝাচ্ছি। আমার ওয়েবসাইটে কন্টেন্ট আছে, আমার ওয়েবসাইটে ইমেজ আছে, আমার ওয়েবসাইটে ভিডিও থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, তাই না? ব্যাকলিঙ্ক থাকতে পারে আমার ওয়েবসাইটে। দেন আমার ওয়েবসাইটের ভিতরকার যে টার্ম গুলো, ঠিক আছে, এগুলাই হচ্ছে যে অন পেজ। দেন এটা আমার এসইও যে রুলস গুলা গুগল প্রোভাইড করেছে সেটা মেনটেন করতেছে কিনা, এটা হচ্ছে অন পেজ এসইও চেক, ঠিক আছে? দেন এখন আমরা এই পার্টটা চেক করব। ওকে, দেন আচ্ছা, এই পার্টটা শুরু করার আগে স্যার এন্ড ম্যাম আপনাদের সবাইকে একটা কথা বলি, যে আপনারা যদি একটা টপিকের মাঝে, হ্যাঁ আপনাদের কোশ্চেন আসবে, এটাই স্বাভাবিক, অবশ্যই কোশ্চেন আসবে, আমি না করছি না, বাট যদি কোশ্চেন আমার একটা টপিকের মাঝে করে নেন, তাহলে কি হচ্ছে, আপনার একটা কোশ্চেনের জন্য 1 মিনিট সময় চলে যাচ্ছে, এরকম আরো যদি 3জন কোশ্চেন করে তাহলে কি আমার 3 মিনিট 4 মিনিট সময় চলে যাচ্ছে, তাহলে কি আমার যে টপিক গুলা 2 ঘন্টায় কভার করার কথা, এটা কি পসিবল হবে? আপনারাই বলেন, আপনারা কি পারবেন? পারবেন কিন্তু না না। ম্যাম। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আপনার যে লিস্টটা আছে, যে কোর্সের লিস্টটা আছে, আমি এটাকে শর্ট করে ফেলবো, ঠিক আছে? এখানে যেরকম 53টা আছে আপনাদেরকে দেখানোর জন্য, তো তখন যদি ক্লাস টাইম এন্ড হয়ে যায়, তাহলে আমি তখন কি করব, আমি তখন কি করব, আমি এগুলা স্কিপ করে দিব, ঠিক আছে? যেগুলো হচ্ছে যে আপনাদের নলেজ গ্যাদারিং এর জন্য আছে, বা নলেজ ইমপ্রুভমেন্টের জন্য আছে, বা আরো বেশি জানার জন্য আছে, এগুলো আমি কি করব, স্কিপ করে দিব। আপনারা সেই বিগিনার লেভেলেই পড়ে থাকবেন। তো এটা কি কার জন্য ভালো হবে? আমার জন্য ভালো হবে না আপনাদের জন্য ভালো হবে? কারোর জন্যই কিন্তু ভালো হবে না, ঠিক আছে? আর আপনাদের যে সিলি সিলি কোশ্চেন গুলা, এগুলা ক্লাসটা আপনার মনোযোগ দিয়ে দেখেন, সব কোশ্চেনের আনসার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আমি আমার টপিকটা শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে যে HTTP and HTTPS। HTTP and HTTPS হচ্ছে HTTP and HTTPS, এইটা হচ্ছে যে HTTP and HTTPS হচ্ছে একটা প্রোটোকল আমরা ধরতে পারি, বা আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যেটা বলি যে SSL সার্টিফিকেট, অর্থাৎ আমার ওয়েবসাইটটা কি সিকিউর না সিকিউর না, এটা চেকিং এর পদ্ধতি হচ্ছে যে HTTPS চেক করা। আর এটা আমরা বুঝবো কিভাবে, এটা চেক করব কিভাবে? এটা চেক করার জন্য আমি আমার ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এই যে একটা লক চিহ্ন দেখছি, যদি এই লক চিহ্নটা ওয়েবসাইটে থাকে তার মানে কি এটা সিকিউর, আমার এই ওয়েবসাইটটা সিকিউর আছে। আমি এখন আরেকটা ওয়েবসাইটে যাই দেখানোর জন্য। এই সাইটটাতে কি কি লেখা দেখাচ্ছিল, যে সিকিউর না, ঠিক আছে? আচ্ছা, আমি আবার যাচ্ছি একটু আরেকটা ম্যাম সাইটে, সিকিউর দেখাই তো, যে লক আছে। চলে গিয়েছিল, ঠিক আছে? এই দেখেন নট সিকিউর একটা অপশন দেখাচ্ছে, তাই না?
এই যে আমার ওয়েবসাইটটা যদি এটা দেখেন যে এইচটিটিপি তে আছে, আহ দেখি তো পুরোটা কপি করলে কি আসে কিনা। আচ্ছা, এটা হচ্ছে এইচটিটিপি তে আছে, তার মানে কি এটা সিকিউর না। আর এস তে বোঝাচ্ছে যে সিকিউর। ঠিক আছে, আমার যে ফাইলটা আছে এইচটিটিপি, এইচটিটিপি এর ফুল মিনিং কি আপনারা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? আমি সার্চ দিচ্ছি। নো ম্যাম, জানি না। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এই যে চলে আসছে। দেন এখন এইচটিটিপিএস লিখে আমরা সার্চ দিই তো, এই দেখেন এস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ঠিক আছে, একটা হচ্ছে যে সিকিউর না এটা বোঝাচ্ছে, আরেকটা কি সিকিউর। যদি সিকিউর থাকে তাহলে আমার ওয়েবসাইটে এরকম একটা লক চিহ্ন চলে আসবে, আর যদি সিকিউর না থাকে তাহলে কি এরকম নট সিকিউর কথাটা লেখা দেখাবে। আমরা তাহলে কি এই বিষয়টা চেক করতে পারবো না আমাদের সাইটের জন্য? আমরা যে যে প্রজেক্ট নিয়ে কাজ করছি তারা এইভাবে চেক করবেন, যদি থাকে তাহলে কি এখানে কি রাইট মার্ক দিবেন, আর যদি এরকম যদি না থাকে তাহলে এরকম ক্রস মার্ক দিবেন। ম্যাম এটা কিভাবে চেক করবো এটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, এটা চেক করার জন্য কোনো কিছুই না ম্যাম, আমার ওয়েবসাইটে যাব, শুধু গিয়ে দেখবো যে লক চিহ্নটা আছে কিনা। যদি লক চিহ্নটা থাকে তাহলে এটা সিকিউর, আর যদি লক চিহ্নটা না থাকে তাহলে এটা কি নট সিকিউর। ঠিক আছে, চেক করার আরেকটা অপশন হচ্ছে যে এখানে যে এই দেখেন এইচটিটিপিএস লেখা আছে, ক্লিয়ার? দেন এইটা তো আমরা এখন সবাই চেক করতে পারবো, এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস। এখন কেন এটা দরকার, এটা গুগল কেন দিছে যে এটা কেন করতে হবে? এটা করার কারণ, যদি আমার ওয়েবসাইটটা সিকিউর না থাকে তাহলে আমার এই ওয়েবসাইটের ডাটা সবাই চুরি করে নিয়ে নিতে পারবে। তাহলে এটা কি আমার জন্য ভালো হবে? আমার বিজনেসের ক্ষতি না? জি। দেন এটা হচ্ছে যে অবশ্যই সিকিউর থাকতে হবে। দেন অনেকগুলা সাইট দেখবেন যে এরকম নট সিকিউর, দেন ওই সাইট থেকে কোনো কিছু ডাউনলোড করলে আপনার ল্যাপটপ হ্যাং করবে। ঠিক আছে, আপনার ল্যাপটপে ভাইরাস চলে আসবে, এটাও হয়। ঠিক আছে, অনেক হ্যাকাররা বা স্প্যামাররা যারা আছে তারা কি করে, তাদের ভাইরাস ছড়ানোর জন্য অ্যান্টিভাইরাস এগুলো বিক্রি করার জন্য তারা এরকম নট সিকিউর যে সাইট গুলো আছে এগুলোতে ভাইরাস ছড়ায় রাখে। সো নট সিকিউর যে সাইট গুলো আছে সেগুলো কি ট্রাস্টেড না, আমরা ট্রাস্ট করতে পারি না। তো আমরা গুগল কি চায় যে আমার ইউজার যারা আছে তারা যেন আমার যারা কাজ করছে যে প্ল্যাটফর্ম গুলো আছে, যে সাইট গুলো আছে সেগুলোকে যেন অথেন্টিক হয়, সেগুলোকে যেন তারা ট্রাস্ট করতে পারে। ঠিক আছে, এই ট্রাস্টেড বুথটা আনার জন্যই আমার সাইটটা সিকিউর থাকতে হবে। ঠিক আছে, যেগুলো ক্রস মার্ক আছে সেগুলো আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিব, বলবো যে সেগুলো ইমপ্লিমেন্ট করে ঠিক করার জন্য। আমাদের কাজ থাকবে শুধুমাত্র অডিটটা তৈরি করা এন্ড ক্লায়েন্টকে পাঠিয়ে দেওয়া, ইমপ্লিমেন্ট করা আমাদের কাজ না। ইমপ্লিমেন্ট যদি ক্লায়েন্ট আমাদেরকে করতে দেয় তাহলে সেটা আমি আলাদা চার্জ করব, সেটা আলাদা ওয়ে। ঠিক আছে, তো আজকের পার্টে আমরা এইচটিটিপি এন্ড এইচটিটিপি চেক করতে পারবো না? ইনশাআল্লাহ। ওকে, দেন হচ্ছে www এন্ড কি নন ডব্লিউ ভার্সন। ঠিক আছে, www ভার্সন বলতে বোঝাচ্ছে এখানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা আগে ইউজ করা হতো, এটা সব সাইটে আগে ইউজ করা হতো, বাট এখন বর্তমানে যে ওয়েবসাইট গুলো আছে সবগুলো নন ডব্লিউ ভার্সনে। আগে আপনারা যখন কোনো কিছু লিখতেন ফার্স্টে কি লিখতেন, এরকম www ডট দিয়ে কি লেখা শুরু করতেন, তাই না? কিন্তু এখন যদি আপনারা কোনো কিছু লিখেন তখন কি আগে www ডট লিখেন? কেউই কিন্তু লিখেন না, আমি নিজেও লিখি না। ঠিক আছে, কেননা এখন এটা সেভাবে ইউজ করা হয় না। এই ভার্সনটা কি সরি www ভার্সনটা কি ওল্ড হয়ে গেছে, এখন নিউ ভার্সন আসছে কি নন ডব্লিউ ভার্সন। এখন যাদের ওয়েবসাইট গুলো আগে তৈরি করা তাদের গুলো তো www ভার্সনে আছে, তাই না? এবং নন ডব্লিউ ভার্সনে আছে। লাইক আমাদের যে ক্রিয়েটিভিটির ওয়েবসাইটটা দেখেন ডব্লিউ ভার্সনে আছে। এখন আমি যদি এই www ভার্সন গুলা যদি কেটে দিই তাও কিন্তু আমার ওয়েবসাইটে দেখাচ্ছে। এখন গুগলের কথা হচ্ছে যে নন ডব্লিউ ভার্সনও আমার www ভার্সনও আমার, তাহলে এখানে যে দুইটা ওয়েবসাইটে গিয়ে সে সেম ডাটা গুলা পাচ্ছে বা সেম কন্টেন্ট গুলা সে পাচ্ছে।
ঠিক আছে, সেম ইমেজ দেওয়া, সেম আর্টিকেল দেওয়া, সেম ভিডিও দেওয়া, সেম কথাই লিখা, সব সেম পাচ্ছে, তাহলে কি সে এখানে কি কপি ধরবে না? কপি ধরলে এটা তো আমার ওয়েবসাইটের জন্য ক্ষতি, সে আমার সাইটকে পেনাল্টি দিবে। ঠিক আছে, আমার সাইটটা সে র্যাঙ্কিং এর দিকে দিবে না, সে অন্যের সাইট থেকে কপি করে নিয়ে আসছে। তাহলে আমার সাইটের যে এই যে দুইটা ভার্সনই আছে, আমার সেটাকে থাকতে হবে যে কোনো একটা ভার্সনে। এটা আমাকে কনফার্ম করতে হবে যে আমার সেটা যে কোনো একটা ভার্সনে থাকতে হবে, এটা হয় ডব্লিউ ভার্সন নতুবা নন ডব্লিউ ভার্সন। এখন দুইটা ভার্সনে যাদের সাইট গুলো আছেন তারা কি করতে পারে, একটা ক্যানোনিক্যাল ট্যাগ আছে, আপনারা হয়তো বা কেউ কেউ পরিচিত বা কেউ কেউ পরিচিত না। ক্যানোনিক্যাল ট্যাগ, এই ট্যাগটা ইউজ করতে হয়, তাহলে গুগল ধরে নিবে যে ডব্লিউ ভার্সনে নন ডব্লিউ ভার্সনে যেটা, এটার ওনারও কি আমাদের ক্রিয়েটিভিটির যে ওনার আছে উনি, এবং ডব্লিউ ভার্সন যেটা আছে সেটার ওনারও কি আমাদের ক্রিয়েটিভিটির ওনার যিনি উনি। ঠিক আছে, তখন কি গুগল আর ডুপ্লিকেট ধরবে না, এর জন্য কি ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হয়। তো আপনি তখন ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার সাইটটা কি দুইটা ভার্সনেই আছে, যদি ক্রিয়েটিভিটি নিয়ে করেন বা ক্রিয়েটিভিটির মতো যদি আপনার সাইটেও যদি দুইটা ভার্সন থাকে, তাহলে কি বলে দিবেন ক্লায়েন্টকে যে দুইটা ভার্সনে আছে, এর জন্য কি ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে, সলিউশনে বলে দিবেন। ঠিক আছে, তো এখন আপনারা নন ডব্লিউ ভার্সন, এখন এটা দুইটাতেই আছে, আপনারা এই ক্ষেত্রে কি করবেন, এখানে ক্রস মার্ক দিবেন। ক্রস মার্ক দিয়ে এখানে বলে দিবেন যে ইউর ওয়েবসাইট হ্যাভ বোথ ভার্সন। ঠিক আছে, আর যদি একটা ভার্সনে থাকে, শুধুমাত্র নন ডব্লিউ ভার্সনে থাকে, তাহলে আপনি এখানে রাইট মার্ক দিবেন এবং লিখে দিবেন ইউর ওয়েবসাইট ইজ ইন your website is in one version বা নন ডব্লিউ ভার্সন বা ডব্লিউ ভার্সন যেটাই হোক আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, দুইটা ভার্সনে যদি থাকে তাহলে সেটা কি হবে, সেটা ওয়ার্নিং মার্ক হবে, ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, যদি একটা ভার্সনে থাকে তাহলে এখানে কি হবে, রাইট মার্ক হবে। বুঝতে পেরেছেন? এনিওয়ান, এনি ডাউট আছে? ম্যাম আরেকবার বললে একটু ভালো হয়। আচ্ছা, নন ডব্লিউ ভার্সন এবং ডব্লিউ ভার্সন আমরা তো এটা চেক করতে পারবো ওয়েবসাইটে, তাই না? এই যে এটা হচ্ছে ডব্লিউ ভার্সনে আছে, দেন এটা যদি কেটে দেই নন ডব্লিউ ভার্সনেও আছে। এখন অনেকগুলা সাইটই আছে যারা আগের তৈরি করা, আমাদের ক্রিয়েটিভিটি সাইটের মতো আগের তৈরি করা। ঠিক আছে, সেই সাইট গুলো হচ্ছে যে ডব্লিউ ভার্সনে আছে, নন ডব্লিউ ভার্সনে আছে। এখন এরকম সাইট যদি আপনি পান, তাহলে যদি দুইটা ভার্সনে থাকে আপনি এরকম ইরর মার্ক দিবেন এবং লিখে দিবেন ইউর ওয়েবসাইট ইজ ইন বোথ ভার্সন, যেটা সাইটের জন্য ক্ষতি। ঠিক আছে, এবং জি ম্যাম। সাজেশনে বলে দিতে পারেন যখন এসইও সেটআপ গাইডলাইনের পার্টে আমরা আসবো, তখন ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার সাইটে দুইটা ভার্সন আছে, সো ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে, যেটা আমাদের ওয়েবসাইটে অলরেডি করা। আমরা যদি পেজ সোর্সে যাই, কন্ট্রোল ইউ, আমরা ক্যানোনিক্যাল ট্যাগ কিভাবে use করব? এই সরি এখনো আসেনি, এই যে ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়া আছে। ঠিক আছে, এই ট্যাগটা আপনাদেরকে ওপেন দিতে হবে আপনাদের সাইটে, আপনারা যে সাইট নিয়ে কাজ করছেন সেই সাইটে এটা বসাইতে হবে কোডটা। ঠিক আছে, এসইও সেটআপ গাইডলাইনের পার্টে আপনাদেরকে ডিটেইললি দেখাই দিব এটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে সাজেশন দিবেন, ইচ এন্ড এভরি ডিটেইলস। বাট আজকের পার্টে হচ্ছে যে এটা আমরা চেকিং করব, যদি দুইটা ভার্সনে থাকে আমরা এখানে ওয়ার্নিং দিব এবং লিখে দিব ইজ ইন বোথ ভার্সন। যদি একটা ভার্সনে থাকে, এটা হোক ডব্লিউ বা এটা হোক নন ডব্লিউ, তাহলে আমরা এখানে কি রাইট মার্ক দিব এবং লিখে দিব ইউর ওয়েবসাইট ইজ ইন যে ভার্সনে আছে সেই ভার্সনটা। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সবাই তো চেক করতে পারবেন তাই না, নন ডব্লিউ ভার্সন ইনশাআল্লাহ। এবং ডব্লিউ ভার্সন? ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন যে পার্টে আসছি, মেটা টাইটেল। এখন দুইটা পার্ট আমি আপনাদেরকে একসাথে বুঝাবো, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন এবং মেটা টাইটেল। আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করছি, ধরে নিচ্ছি যে আমি HTTPS ফুল ফর্ম এটা লিখে সার্চ করলাম, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে না? দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। এই যে এখানে যে অংশটুকু আমরা দেখছি সেটা হচ্ছে মেটা টাইটেল। ওয়েবসাইটের মেটা টাইটেল। ঠিক আছে,
দেন নিচে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন। তাহলে এখন আমরা সংজ্ঞাটা কিভাবে দিব? সংজ্ঞাটা দিব যে গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পর যতগুলো ওয়েবসাইট শো করে, যে লাইনটা আমার ওয়েবসাইটটাকে রিপ্রেজেন্ট করছে বা ওই পেজটাকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে মেটা টাইটেল, এবং ওই পেজের বিবরণটা যে সংক্ষিপ্ত আকারে একটা কন্টেন্টে লেখা আছে সেটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, এন্ড এটা হচ্ছে ইউআরএল, আমার সেই ওয়েবসাইটের ইউআরএলটা বা ওয়েব পেজের ইউআরএলটা। ঠিক আছে, আমি এটাতে যদি ক্লিক করি আমার এই ওয়েবসাইটে অসংখ্য পেজ আছে, তাই না? geeks4geeks.org, তার তো অনেকগুলা পেজ আছে, অনেকগুলো পেজ আছে না? তো তার এই একটা পেজ এবং এটার ইউআরএল হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে, এখানে তিনটা জিনিস শো করে, একটা ইউআরএল ওয়েব পেজের, দেন হচ্ছে টাইটেল, মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন এবং মেটা টাইটেল আমরা তো এইভাবে চেক করতে পারবো, বাট প্রত্যেকটা কিওয়ার্ড লিখে লিখে চেক করা আমাদের জন্য তো একটু টাফ। এর জন্য হচ্ছে যে আমার একটা ওয়েবসাইটে যাওয়ার পর এটার কি মেটা ডেসক্রিপশন আছে না আছে এটা আমি ম্যানুয়ালি এসইও কোয়ার্ক একটা এক্সটেনশন আছে, আপনারা চাইলে লিখে নিতে পারেন নামটা, এসইও কোয়ার্ক। নামটা কি? এই যে এই এসইও কোয়ার্ক, এই এক্সটেনশনটা আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন, আমার অলরেডি এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, তো আমি কিছু ট্যাব কেটে দিই, আদারওয়াইজ আপনাদেরকে দেখাইতে সমস্যা হবে। ম্যাম এই এক্সটেনশনটা দিয়ে কি করব এটা আরেকবার যদি বলতেন, এসইও কোডটা দিয়ে। এসইও কোয়ার্কটা দিয়ে আমরা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন চেক করব। ঠিক আছে, দেন এখান থেকে হচ্ছে যে অ্যাড টু ক্রোমে আপনারা অ্যাড করে নেবেন, তাহলে হচ্ছে যে আপনারা যে পেজের মেটা টাইটেল ডেসক্রিপশন চেক করতে চাচ্ছেন আপনারা এই সেকশনে ক্লিক করবেন, ক্লিক করার পর পেজ ইনফোতে ক্লিক করবেন। এই যে এখানে দেখায় দিচ্ছে যে আমার মেটা টাইটেলটা কি আছে এবং মেটা ডেসক্রিপশনটা কি আছে। ঠিক আছে, দুইটাই কিন্তু কি দেখায় দিচ্ছে। এখানে কি মেটা টাইটেলটা কি আছে, মিসিং আছে, এন্ড কি মেটা ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, যখন আমরা এখানে চেক করব মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, আমরা এটা চোখ বন্ধ করে কি করব, ইরর মার্ক দিয়ে রাখবো। ঠিক আছে, এটা কি মার্ক দিব, এখানে এই ওয়ার্নিং মার্কটা আমরা দিয়ে রাখবো। কেন এখন আমরা এই ওয়ার্নিং মার্ক দেব, এটা দেওয়ার কারণ কি? আমার ওয়েবসাইটের মধ্যে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, তাও ম্যাডাম বলছে যে এখানে দিদি সাউন্ড হচ্ছে না। হ্যালো ম্যাম। আমরা কিন্তু আলাদা সেকশন গুলো রেখে দিছি। ম্যাম সাউন্ড শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে ম্যাম। শোনা যাচ্ছে না। আচ্ছা, কতটুকু শুনতে পাননি? ম্যাম এই যে ওয়ার্নিং মার্কের পরে যা বলছিলেন আচ্ছা ঠিক আছে, সেটা শোনা যাচ্ছিল না। ওয়ার্নিং মার্ক এখন কেন দেব, এখন মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দুটাতে কেন ওয়ার্নিং মার্ক দেব? দেওয়ার কারণ হচ্ছে যে আমার ওয়েবসাইটটা যদি আমি বলি যে কাস্টমাইজ করাই আছে, এখন যদি আমি এখানে রাইট মার্ক দিয়ে দিই, রাইট মার্কটা কপি করছি, কপি করে এখানে হচ্ছে যে আমি রাইট মার্ক দিয়ে দিচ্ছি। এখন ক্লায়েন্টকে আমি বললাম যে আমার ওয়েবসাইটের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন ওকে আছে, ক্লায়েন্ট কি আমাকে কাজ দিবে? বা আপনার একটা ওয়েবসাইট আমি যদি বলি যে হ্যাঁ মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সব ঠিক আছে, আপনি আমার কাজ দিবেন বলেন তো? ঠিক থাকলে কি কেউ কখনো কাজ দেয়? ভুল খুঁজে বের করতে হবে, তাহলেই তো ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, রাইট? সো আমি এখানে মেটা ডেসক্রিপশন মেটা টাইটেল এই যে দুটা পার্ট আছে, চোখ বন্ধ করে কি করব, এই যে ওয়ার্নিং মার্কটা আছে সেই ওয়ার্নিং মার্কটা দিয়ে দিব। এখন লিখে দিব যে ইউর ওয়েবসাইট মেটা টাইটেল নিড টু অপটিমাইজ। কেন, এটা কি আমি মিথ্যা বলতেছি? না, মিথ্যা কিন্তু বলছি না। কেন মিথ্যা বলছি না? এই ওয়েবসাইটের জন্য মেটা ডেসক্রিপশন লেখা আছে, তাই না?
হ্যাঁ এটা মানছি, ঠিক আছে। আমি কি এখানে চাইলে আর একটু সুন্দর করে কাস্টমাইজ করে লিখে দিতে পারি না? এখানে কি আমি প্রফেশনাল এখানে লিখে দিতে পারি না প্রফেশনাল পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট? আমি কি এরকম ভাবে এই কথাটা লিখতে পারি না? আমি কিন্তু বিভিন্ন ভাবে এই কথাটাকে ঘুরায় পেঁচায় লিখতে পারি, ডিপেন্ডস অন মি, আমি যেভাবে লিখবো। আমি ক্লায়েন্টকে বলে দিলাম যে এটা সুন্দর ছিল না, আমি সুন্দর করে লিখে দিচ্ছি। ক্লায়েন্ট যদি এত কিছু বুঝতোই তাহলে তো সে আমার কাছে আসতো না। আসতো? আসতো না কিন্তু। ঠিক আছে, আমি ক্লায়েন্টকে যেটা বলবো সেটাই রাইট। আপনারা যখন এসইও ইন্ডাস্ট্রি বলেন বা যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনারা যদি কনফিউশনে থাকেন তাহলে কখনোই ডেভেলপ করতে পারবেন না, কখনোই নিজের লাইফটাকে দাঁড় করাতে পারবেন না। কেননা আপনি তো নিজেই কনফিউশনে আছেন, তাহলে আপনি অন্যকে কি সাজেশন দিবেন? নিজের ভিতরে 100% কনফিডেন্ট রাখতে হবে যে হ্যাঁ আমি রাইট, আমি ভুল বললেও আমি রাইট। তাহলে কি আপনি একটা সময় সাকসেস হতে পারবেন। নিজের ভিতরে আগে কনফিডেন্ট থাকতে হবে, দেন আপনি কাজ করতে করতে শিখে যাবেন যে কোনটা রাইট এন্ড কোনটা রং। দেন আমরা এই দুইটা পার্টে এই কারণে, অর্থাৎ ক্লায়েন্ট পাওয়ার জন্য বা ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্যই আমরা কি করব, এখানে রং মার্ক দিয়ে রাখবো বা ওয়ার্নিং মার্কটা আমরা দিয়ে রাখবো। দেন এখানে যে মিসিং এবং ডুপ্লিকেট আছে, যদি আমার ওয়েবসাইটের জন্য যদি মেটা টাইটেলের সেকশনটা যদি এরকম ফাঁকা থাকে, তাহলে আমি এখানে যতগুলো ফাঁকা আছে আমি এখানে কি করব, ক্রস মার্ক দেব। এন্ড কি করব, আমি এখানে লিখে দিব যে এতগুলো ফাঁকা আছে। আমি এভাবে ম্যানুয়ালি চেক করে পাইলাম যে 10টা ফাঁকা আছে। আমি এখানে একটা পেজ আপনাদেরকে হোম পেজ চেক করা দেখাইছি, বাকি যে পেজগুলো আছে আপনারা ম্যানুয়ালি চেক করবেন, চেক করে দেখবেন যে কতগুলোতে মিসিং আছে। ঠিক আছে, দেন এখন আপনারা যদি এগুলো চেক করেন, এখন এখানে পেজ কতগুলোর কথা বলেছিলাম, 1300টা আছে। এক রাত্রে শেষ করতে পারবেন? এক রাত্রে 1300 পেজ চেক সম্ভব নয় ম্যাম। সম্ভব না কিন্তু, তাই না? এর জন্য হচ্ছে যে আপনাদেরকে টুলস এর ব্যবহার দেখাবো, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, এজেন্সি অ্যানালাইটিক্স এর মাধ্যমে যদি আজকে সুযোগ হয়ে থাকে আমি আজকে দেখাই দিব। এন্ড আরেকটা আছে স্ট্রিমিং ফ্রগ। স্ট্রিমিং ফ্রগ এর মাধ্যমে আপনারা এট এ টাইম একটা ওয়েবসাইটের 500টা পেজ পর্যন্ত ডাটা কালেক্ট করতে পারবেন ফ্রিতে। এটা একটা ফ্রি টুলস। ঠিক আছে, সো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন স্ট্রিমিং ফ্রগ। আপনারা গিয়ে লিখে সার্চ করবেন, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন হচ্ছে স্ট্রিমিং ফ্রগ। এই যে এটা থেকে গিয়ে হচ্ছে জাস্ট এটা ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে, দেন ইনস্টল করবেন। পারবেন না একটা সফটওয়্যার ইনস্টল করতে ডাউনলোড করে? যদি কেউ না পারেন তাহলে সাপোর্টে আইসেন, এটা দেখাই দেবো কিভাবে ইনস্টল করতে হয়। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে যে এটা হচ্ছে যে আমি এই টুলস এর মাধ্যমে কিভাবে এই ডাটাগুলা 5 মিনিটে কালেক্ট করতে পারবেন এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। বাট এই ডাটাগুলো আজকে ম্যানুয়ালি আমি আপনাদেরকে শিখাচ্ছি যে ম্যানুয়ালি কি এসইও কোয়ার্ক এর মাধ্যমে আপনারা কি চেক করতে পারবেন। ডুপ্লিকেট গুলা কিভাবে চেক করবেন, যে প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে দেখবেন যে হোম পেজে যেটা চেক লেখা হয়েছে এটা কি অ্যাবাউট লেখা হয়েছে কিনা। ঠিক আছে, এটা কি কোর্সে লেখা হয়েছে কিনা, অর্থাৎ একই আমার মেটা টাইটেলটা বা মেটা ডেসক্রিপশনটা কি দুইটা পেজে ইউজ করা হয়েছে কিনা, এটা হচ্ছে ডুপ্লিকেট মেটা টাইটেল। ঠিক আছে, সেম ভাবে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনটাও সেম, যে একই ডেসক্রিপশনটা আমার দুইটা পেজে ইউজ করা হয়েছে কিনা বা একের অধিক পেজে ইউজ করা হয়েছে কিনা একই মেটা ডেসক্রিপশনটা। ক্লিয়ার? বা মিসিং মেটা ডেসক্রিপশনটা বলতে বোঝাচ্ছি যে আমার কোন পেজে ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশনটা ইউজ করা হয়নি। ঠিক আছে, এই যে এই মেটা ডেসক্রিপশনটা কোন পেজে ইউজ করা হয়নি, এটাও কি আমি এসইও কোয়ার্ক এর মাধ্যমে চেক করতে পারবো। আপনারা চেক করতে পারবেন না এখন? আরেকবার দেখালে জি ম্যাম পারবো এসইও কোয়ার্ক এ ক্লিক করবেন, ক্লিক করার পর পেজ ইনফোতে ক্লিক করবেন। হ্যালো, নয়েজ আসছে। আচ্ছা, আমি আমার ওয়েবসাইটের এই পেজটা চেক করব। চেক করার জন্য আমি এসইও কোয়ার্কে ক্লিক করব।
এক্সটেনশনে দেন হচ্ছে পেজ ইনফোতে ক্লিক করব। এখন এই ওয়েবসাইটের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আমাকে দেখাই দিচ্ছে, রাইট? এভাবে আমরা এই 3টা সেকশনের কাজ করব। 3 দুগুণা 6, কয়টা এখানে আছে? হ্যাঁ, 6টা সেকশন। ঠিক আছে, 6টা সেকশনের কাজ আমরা কি এসইও কোয়ার্কের মাধ্যমে ম্যানুয়ালিও করতে পারি, এন্ড টুলস এর মাধ্যমে 1 মিনিটে কিভাবে কাজটা করব সেটা আমি কালকে দেখায় দেব। এন্ড হচ্ছে হেডিং এন্ড সাব হেডিং যে পার্টটা আছে, হেডিং এন্ড সাব হেডিং হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে পোস্ট বা পেজের মধ্যে শুরুতে যে কথাটা লেখা থাকবে এটাই হচ্ছে কি হেডিং বা সাব হেডিং। যেমন এখানে কি ওয়েলকাম টু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, হিয়ার আইটি লিডার where IT leaders are created। ঠিক আছে, যেখান থেকে আইটি লিডারদের তৈরি করা হয়। দেন আমি আরেকটা পেজ যাই, অ্যাবাউটে যাই। অ্যাবাউট কি আওয়ার ওভারভিউ। ঠিক আছে, এটা কি একটা কি হেডিং দেওয়া হয়েছে না, এবং এই হেডিংটাকে নোটিফাই করা হয় H1 এর মাধ্যমে। কিসের মাধ্যমে? H1 এর মাধ্যমে। এই হেডিং গুলো আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই হেডিং, হেডিং ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন একটা পেজ চলে আসছে। এই যে গুগলে আমরা যখন কাজ করব তো গুগলের যে হেডিং সাব হেডিং গুলো আমরা নির্ধারণ করি, হেডিং কে দিয়ে হচ্ছে আমরা H1, ঠিক আছে, এন্ড সাব হেডিং যেটা আছে সেটাকে দিয়ে আমরা H2, এবং H2 এর আন্ডারে যে সাব হেডিং গুলো আবার থাকবে সেগুলোকে দিয়ে আমরা H3। ঠিক আছে, এইভাবে এই হেডিং গুলা 1 থেকে 6 পর্যন্ত আছে। আপনারা যদি একটু খেয়াল করেন এই ইমেজটা তাহলে দেখতে পারবেন 1 থেকে 6 পর্যন্ত এই হেডিং গুলো আছে। এই যে, ঠিক আছে। ম্যাম এই হেডিং এর মাধ্যমে কি ফন্ট ছোট বড় হয় নাকি? হ্যাঁ, ফন্ট ছোট বড় হয় এই হেডিং এর মাধ্যমে। H1 ফন্টটা এত বড় হবে এবং H6 যে ফন্টটা আছে এটা এত ছোট হবে। ক্লিয়ার? দেন এইটা এখন আমরা কিভাবে আমাদের সাইটে চেক করব? চেক করার জন্য আমরা এখানে 3টা ওয়েতে আমরা চেক করতে পারি। একটা হচ্ছে পেজ সোর্স থেকে পারবো, যেটা এর আগে দেখিয়েছিলাম, এইভাবেও পারবো। দেন হচ্ছে এসইও কোয়ার্কের মাধ্যমে পারবো, এন্ড কি ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে পারবো। এখন আমি দেখাচ্ছি হচ্ছে পেজ সোর্সের মাধ্যমে। ঠিক আছে, পেজ সোর্সে গিয়ে আমি কন্ট্রোল এফ এ ক্লিক করলাম। কন্ট্রোল এফ এ ক্লিক করার পর আমি H1 দিলাম। কয়টা H1 আছে আমার? একটা, আওয়ার ওভারভিউ। অর্থাৎ এখানে যে আওয়ার ওভারভিউটা আছে এটা কি H1 এ আছে, অর্থাৎ এটা আমার হেডিং। ক্লিয়ার? ক্লিয়ার। দেন হচ্ছে এসইও কোয়ার্কের মাধ্যমে কিভাবে চেক করব? এসইও কোয়ার্কে আমি যাব, যাওয়ার পর এখানে ডায়াগনোসিসে ক্লিক করব। ঠিক আছে, এই যে ডায়াগনোসিসে চলে আসার পর এই যে এখানে কি এই যে হেডিং নামক একটা অপশন আছে, এই যে H1 কি আওয়ার ওভারভিউ কে দেওয়া আছে। ঠিক আছে, H1 টা কি আওয়ার ওভারভিউ কে দেওয়া আছে। দেন আরেকটা টার্ম আমরা যে ইজি ওয়েতে চেক করতে পারি সেটা কি ইন্সপেক্ট এলিমেন্ট। আমি আপনাদেরকে 3টা ওয়ে দেখালাম, এখন আপনারা যেভাবে চেক করেন ডিপেন্ডস অন ইউ। এটাতে গিয়ে আমি রাখলাম, এই দেখেন দেখাই দিচ্ছে যে এটা H1 এ আছে। H1 এ আছে না? এই দেখেন H1 এ যে আছে এখানে H1 টা দেখাই দিচ্ছে। দেন এটাও যদি আপনাদের ইয়া হয় দেখেন এই যে এখানে দেখাই দিচ্ছে আবার। ক্লিয়ার? আবার আওয়ার ওভারভিউটা কি H1 এ আছে। যদি আমার ওয়েব পেজে এরকম যদি হেডিং গুলা থাকে, ঠিক আছে, হ্যালো স্যার, যাদের যাদের নয়েজ আসছে একটু প্লিজ মিউট করে রাখেন নিজেদের। দেন ঠিক সেম ভাবে এই হেডিং পার্টটাও আমরা এই ওয়ার্নিং মার্ক দিয়ে রাখবো। ঠিক আছে, কেন দিব? এখানে আওয়ার ওভারভিউ দেওয়া আছে, এখানে তো আমরা অনেক কিছু লিখতে পারি। আর কি লেখা যায় কেউ একজন বলেন তো? অ্যাবাউট এখানে কি লিখতে পারি আমরা? এখানে আওয়ার ওভারভিউ লেখা আছে, আমরা আর কি কি লিখতে পারি এখানে? এনিওয়ান, এনি সাজেশন? আয়েশা এই তনি, সাইট হ্যাঁ বলেন, এই আপনি সাইট বলেন। সম্পর্কে ডেসক্রিপশন লিখতে পারি। হ্যাঁ, এখানে সাইট সম্পর্কে ডেসক্রিপশন না, ঠিক এখানে আওয়ার ওভারভিউ, মানে এই যে একটা ছোট একটা টার্ম ইউজ করেছি আমরা,
ঠিক আছে, এখানে আর কি কি লেখা যায়? আওয়ার ডিটেইলস লেখা যায়। আওয়ার ডিটেলস একটা টার্ম হতে পারে, তাহলে কি About আমি us. এখানে কি ইমপ্লিমেন্ট করতেছি না অ্যাবাউট আস এটাও লিখতে পারি, তাই না? তো হ্যাঁ এখানে কি আমি কি চেঞ্জ তো করতে পারছি, তাই না? তাহলে এটাও আমরা কি করব, এরকম ওয়ার্নিং মার্ক দিব এবং লিখে দিব কি কিওয়ার্ড। হ্যালো, প্লিজ যাদের নয়েজ আসছে একটু মিউট করে রাখেন। ওকে, ঠিক সেম ভাবে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এই দুইটা পার্টে আমরা যেরকম ওয়ার্নিং মার্ক দিয়ে রেখেছিলাম, হেডিং সাব হেডিং এও আমরা ওয়ার্নিং মার্ক দেব এবং বলে দিব কি নিড টু অপটিমাইজ, অপটিমাইজ করতে হবে, আমাকে কাজ তো আমি অপটিমাইজ করে দিব পরে। এটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়া ট্রিকি হয়ে, ঠিক আছে, এইভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে হয়। দেন এখন যে অপশনটা আসছে মিসিং হেডিং এন্ড মাল্টিপল হেডিং। মিসিং বলতে হচ্ছে যে এখানে আমার এটার মধ্যে যে আওয়ার ওভারভিউটা আছে এখানে H1 ইউজ করে না, এটাকে H2 দিয়ে রাখছে, তার মানে কি আমার হেডিংটা মিসিং, ঠিক আছে। এন্ড মাল্টিপল যেটা বোঝাচ্ছে যে আমার H1টা একের অধিকবার ইউজ করা আছে, আওয়ার ওভারভিউতে ধরে নিচ্ছি ইউজ করা আছে, দেন এখানে মিশনেও কি H1 দিয়ে রাখছে, মিশনেও H1 দিয়ে রাখছে, ঠিক আছে, সবগুলোতে H1 দেওয়া আছে। তাহলে কি এখানে আমরা কি দিব, এটা এক্সেলে আসবো এবং দিয়ে দিব কি এখানে ক্রস মার্ক দিয়ে লিখে দিব যে এতগুলা পেজে মাল্টিপল আছে, একের অধিক H1 ইউজ করা হয়েছে, ঠিক আছে। ম্যানুয়াল প্রসেস এই তিনটা কিভাবে চেক করবেন আমি তিনটা ওয়ে দেখাই দিলাম, আপনারা পারবেন না চেক করতে? আজকে আপনারা ম্যানুয়াল এগুলা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ওকে ম্যাম, ওকে। ওকে, আপনারা হচ্ছে আজকে ম্যানুয়ালি এগুলা প্র্যাকটিস করবেন এন্ড টুলস এর মাধ্যমে যদি সুযোগ হয় আমি এজেন্সি অ্যানালিটিক্স আজকে দেখাই দিব আপনাদেরকে। এন্ড এর পরে যেটা আছে যে ইমেজ অল্টার টেক্সট, ঠিক আছে, ইমেজ অল্টার টেক্সট আমরা এটাও চেক করতে পারবো এই তিনটা ওয়েতেই, ঠিক আছে। ঠিক সেম ভাবে আমরা এসইও কোয়ার্কে ক্লিক করি, এসইও কোয়ার্ক থেকে আমি পেজ ইনফোতে চলে যাচ্ছি, না সরি ডায়াগনোসিসে চলে যাচ্ছি, একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, এখানে দেখেন তো ইমেজেস এর পাশে কি অল ইমেজেস হ্যাভ অ্যাট্রিবিউটস, ঠিক আছে। এখানে অ্যাট্রিবিউটস বলতে এখানে ইমেজ অল্টার ট্যাগটাই বোঝাচ্ছে, ক্লিয়ার? তার মানে কি আমার এই ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েব পেজে সবগুলা ইমেজে কি ইমেজ অল্টার ট্যাগ ইউজ করা হয়েছে। এখন এটাতে কি ইমেজ অল্টার ট্যাগ ইউজ করা হয়েছে এটা চেক করার জন্য আপনারা ইন্সপেক্ট এলিমেন্টে যেতে পারেন, যাওয়ার পর আমি ইমেজে যাচ্ছি, ইমেজটা কোথায় আছে, আচ্ছা ইমেজ তো শো করছে না এখানে, এই যে চলে আসছি ইমেজটা। দেন আমি এই যে ইরোর কি তীর মার্কটা আছে, ঠিক আছে, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ইমেজে রাখলাম, ইমেজে রাখার পর এখন দেখেন তো এই যে ALT একটা অপশন আছে না, এটাতে অল্টার ট্যাগ, তাই না? এখানে কি এটা লেখা ছিল না ইমেজ অল্টার ট্যাগ ALT, এটাই কি এখানে আছে না? সবাই একটু দেখেন তো মনোযোগ দিয়ে। দেন ইমেজ অল্টার ট্যাগ কি ইউজ করেছে, মিশন, ঠিক আছে। এখন কোন কারণে যদি এই ইমেজটা যদি মিসিং থাকে আমি দেখাচ্ছি, কোন কারণে এটা কাটা, দেখেন তো এখন কি এখানে কোনো একটা ইমেজ ছিল আমরা এটা বুঝতে পারবো না, সবাই তো বুঝতে পারবো যে এখানে মিশন নামে একটা কোনো একটা ইমেজ ছিল, এটা এখন আপাতত ব্রোকেন আছে, এটা বোঝার জন্যই হচ্ছে যে ইমেজ অল্টার ট্যাগটাও কি আমাদের ওয়েবসাইটে ইউজ করা জরুরি। এখন মিসিং যদি থাকে তাহলে আমরা এখান থেকে চেক করতে পারছি যে ইমেজ অল্টার ট্যাগটা নাই বা এটা কি দেওয়া আছে, এটা আমরা এসইও কোয়ার্কের মাধ্যমে চেক করতে পারছি, আবার কি আপনারা পেজ সোর্স থেকেও চেক করতে পারবেন, ঠিক আছে। পেজ সোর্স থেকে চেক করাটা এটা আপনাদের হোমওয়ার্ক, দেখি আপনারা কয়জন পারেন, যদি না পারেন নেক্সট ক্লাসে আমি দেখাই দিব, ঠিক H1 এর মতনই, ঠিক আছে। দেন আমরা এইটুকু পার্ট পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এইটুকু পার্ট পর্যন্ত ইমেজ অল্টার ট্যাগ পর্যন্ত? নো ম্যাম, মিসিং হেডিংসটা একটু ক্লিয়ার না, বুঝিনি। মিসিং হেডিংস গুলোটা হেডিংস একটু প্রবলেম হচ্ছে, সেটা আমি একটু বুঝতে পারিনি, ক্লিয়ার না হেডিংস। নয়েজ আসছে, গান হচ্ছে কোথা থেকে?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আহ কে বলবে মাইশা খান, আপনি কি এই হেডিং সাব হেডিং এর বিষয়টা বুঝেছেন? মাইশা খান, মাইশা খান কে আছেন? নেই। আয়শা তন্নি, ম্যাম আমি একটু বুঝি নাই, আমাকে একটু বুঝালে সব ভালো হতো, আমি পুরোপুরি এখন ক্লিয়ার হয়নি। আফরোজা কামাল, আচ্ছা কে বুঝেছেন? এনিওয়ান হ্যান্ড রাইজ প্লিজ। ম্যাম H1 হইছে যে হেডিং আর H2 যেটা ওটা হচ্ছে যে সাব হেডিং। হ্যাঁ এটা হচ্ছে সাব হেডিং, এবং এটা চেক করাটা কি, আমরা একটা ওয়েবসাইটে যাব, যাওয়ার পর একেবারে উপরের যে অংশটা আছে, ঠিক আছে, এই যে এখানে, এটার ক্ষেত্রে এটা হচ্ছে হেডিং। আমরা যদি হোম পেজে যাই, হোম পেজের ক্ষেত্রে হোম পেজ যদি আসে তাহলে এটা কি, তার জন্য হেডিং, ঠিক আছে। দেন সাব হেডিং কোনটা হতে পারে? সাব হেডিং আওয়ার কোর্সেস হতে পারে, ঠিক আছে। দেন কি, আপকামিং সেমিনার্স ওয়ার্কশপ, এটা সাব হেডিং হতে পারে, অর্থাৎ H2 হতে পারে। এখন ক্লিয়ার যে বলেছিলেন? এন্ড এটা চেক করবেন কিভাবে? এটা চেক করার তিনটা ওয়ে দেখিয়েছিলাম, একটা হচ্ছে এসইএফ ওয়ার্কের মাধ্যমে, একটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে, দেন আরেকটা পেজ সোর্স থেকে। ভিডিওটা একটু দেখে নিয়েন, আপনি আবার বুঝতে পারবেন। ক্লিয়ার? ম্যাম যদি লাস্টে যে পেজ সোর্সটা একটু একবার যদি বলে দিতেন, পেজ ওকে সোর্সটা। ওকে, পেজ সোর্সটা আমি আবার দেখাই দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল চেপে আমি ইউতে ক্লিক করব, ক্লিক করার পর আমি কন্ট্রোল এফ এ ক্লিক করব, এরকম একটা সার্চ বার চলে আসবে। দেন আমি এখানে H1 লিখবো। H1, কয়টা H1 আছে এখানে? একটা আছে। কোনটাকে দেওয়া হয়েছে? ওয়েলকাম টু কে দেওয়া হয়েছে না? এই যে যে পেজটা এখানে আছে ওয়েলকাম টু, ম্যাম এটা কি আমরা ক্রিয়েটিভিটির পেজে গিয়ে লিখবো? না মানে এটা আপনারা আপনাদের সাইট নিয়ে কাজ করবেন। আপনারা যে সাইট গুলো নিয়েছেন না, চুজ মানে করেছেন না, মানে ওগুলোকে আমরা আপনারা যে অডিট সাইট করবেন। নিয়ে কাজ করব সেই সাইটে যাওয়ার পর আমরা কন্ট্রোল এফ এ ক্লিক করবো, তাই তো? হ্যাঁ এই যে এই চেক লিস্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছি না, সবগুলো আপনারা চেক করবেন, ঠিক আছে। ম্যাডাম এটা তো সেটিং থেকেও মনে হয় যাওয়া যায় না ম্যাডাম? বুঝিনি। সেটিং থেকেও তো মনে হয় যাওয়া যায় পেজ সোর্সে। হ্যাঁ সাইট থেকে যেতে পারবেন, আমি তো এই পেজ থেকে গিয়েছি, অর্থাৎ এই পেজ থেকে তো আমি কন্ট্রোল ইউ চেপে গিয়েছি পেজ সোর্সে, ঠিক আছে। ওকে, দেন এখানে হচ্ছে এডিটোরিয়াল স্ট্রেংথ, অর্থাৎ আমার কন্টেন্টটা কতটা ভালো অপটিমাইজ করা হয়েছে, ঠিক আছে। এখানে তো আমরা হেডিং, সাব হেডিং এন্ড এগুলা দেখলাম। দেন আরো অনেক টার্মস আছে আমার কন্টেন্টে, আমার ইমেজটা ভালো ইউজ করা হয়েছে কিনা, দেন আমার কন্টেন্টটা কি ইউনিক কিনা, ঠিক আছে, আমার এই কন্টেন্টটা কি ভালো হয়েছে কিনা, দেন এটা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা, এই সবকিছু চেকিং করার পরে হচ্ছে যে এডিটোরিয়াল স্ট্রেংথটা হচ্ছে যে বোঝা যায় যে আমার কন্টেন্টটা কতটুকু ভালো বা খারাপ। এটা হচ্ছে যে আপনাদের নলেজ ইমপ্রুভমেন্টের জন্য আর কি এটা দেওয়া, ঠিক আছে, এটা লাগে না, ঠিক আছে। আপনারা যখন একেবারে হাই লেভেলে কাজ করবেন, হ্যাঁ তখন লাগতে পারে, বাট আমরা যখন ক্লায়েন্টকে রিপোর্ট পাঠাবো তখন এটা আমাদের লাগবে না। যাদের নয়েজ আসছে প্লিজ একটু মিউট করে রাখেন, ঠিক আছে। ওকে, দেন এডিটোরিয়াল স্ট্যান্ডটা কি, তাহলে আমার কন্টেন্টটা কতটুকু অপটিমাইজ করা, কন্টেন্টটা কতটুকু ভালো, কতটুকু ইউনিক, এটাতে কোনো গ্রামার মিস্টেক আছে কিনা, এই সবগুলো চেক করার যে রেজাল্টটা, এটাই কি এডিটোরিয়াল স্ট্যান্ড। সবগুলো থেকে যদি আমার কন্টেন্ট গুলো ভালো হয় তাহলে আমি এখানে রাইট মার্ক দিব এবং বলে দিব যে হ্যাঁ ভালো আছে, ঠিক আছে। দেন আমাদের অন পেজের পার্টটা কমপ্লিট। এখন এই যে পার্ট গুলো আছে, এই যে মেটা টাইটেল থেকে একদম হেডিং পর্যন্ত, ঠিক আছে, এই যে তিনটা স্টেপের 9টা অংশ, না 9টা এবং 10টা, এই যে এখানে 10টা অংশ আছে, এই 10টা অংশ হচ্ছে আমরা কিভাবে চেক করব? চেক করব হচ্ছে এজেন্সি অ্যানালিটিক্স এর মাধ্যমে এবং হচ্ছে স্ক্রিমিং ফ্রগ এর মাধ্যমে। আজকে আমরা এজেন্সি অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখি তাহলে।
আমার সাইট যত বেশি বড় হবে AdSense এ এটা করতে তত বেশি টাইম নেবে, ঠিক আছে? যত ছোট হবে তত কম সময় নেবে, ডিপেন্ডস অন ওয়েবসাইট। আচ্ছা, ক্রিয়েটিভিটি এটাই নিচ্ছি, দেখি এটা নেয় কিনা। ম্যাম এজেন্সি অ্যানালিটিকের মতো কি আর কোনো সাইট আছে যেটাতে এরকম র‍্যাঙ্কিং চেঞ্জ মানে চেক করা যায়? হ্যাঁ, স্মল এসইও টুলস, বাট ওটা থেকে এটা ভালো, তার জন্য এটা দেখাইছি আপনাদেরকে। এটা কি বারবার ট্যাম্প মেইল নেওয়ার লাগবে, না একবার লগ ইন করলেই কি আমি অনেকদিন এর আগেরটা আসলে ভুলে গেছি, ঠিক আছে? এর জন্য আপনাদেরকে আবার করে দেখাইতে হচ্ছে। আমিও যে কয়বার ভিতরে লগ ইন দিলাম বারবার মেইল দিতে হলো, না লগ না ইন না, নিল না। মেল দিতে হবে, হ্যাঁ মেল এবং হচ্ছে পাসওয়ার্ড দুইটাই দিতে হবে, আদারওয়াইজ তো পারবেন না। না তাও আবার নিউ মেইল, মানে আপনার ট্যাম্প মেইলই লগ ইন দেওয়ার পরে ফের নতুন মেইল দিল, তারপর লগ ইন নিল। আগের যে মেইলটা দিয়ে খুলছিলাম ওটা হয়নি। না না না, এরকমটা তো হওয়ার কথা না। হবে হবে, তো দেখেন হবে। হ্যাঁ একটু দেখাই দেবেন তো দিদি ওইটা। এই যে দেখাই দিচ্ছি, লগ ইনে ক্লিক করতে হবে, ঠিক আছে? লগ ইনে ক্লিক করলে, আচ্ছা এটাও তো নিচ্ছে না। কি করা কোম্পানি যেতে নেমে .com আছে ম্যাম, কোম্পানি টাইটেল। এটাতে সমস্যা নেই, এটা .com থাকতেই পারে, নো প্রবলেম। প্রবলেম হচ্ছে এটাতে, ঠিক আছে? অলরেডি কেউ সার্চ করেছে যার জন্য এটা দিচ্ছে না। আচ্ছা এটাতে যাই, দেখি তো, এটা অনেক বড় সাইট, যদিও কি দেখি না জানি না। আমি নিচে যেতেছি, আপনারা ক্রিয়েটিভ আইটি ইয়ে করলেন, ক্রিয়েটিভিটি নিচ্ছে না, এই যেটা নিয়েছে। একটা সাইট দিয়ে যদি কেউ একবার সার্চ দিয়ে ফেলে, তাহলে 14 দিনের আগে আপনারা সার্চ দিতে পারবেন না, এরকম ফ্ল্যাগ লেখা দেখাবে, ঠিক আছে? আমি আপনাদেরকে কিছুদিন আগে মেবি দেখাইছিলাম, এর জন্য হচ্ছে যে নিচ্ছিল না। আচ্ছা, তো এখন আমরা কোনটায় যাব? এর আগে তো আমরা র্যাঙ্কিং গিয়েছিলাম, তাই না? এখন আমরা কোনটায় যাব? এখন আমরা অডিটে যাব, ঠিক আছে? এখানে আমি অডিট লিখে সার্চ দিই, এতগুলা টুলস এর মাঝে খুঁজে পাওয়াটা আমার জন্য একটু টাফ। সাইট অডিটর, ঠিক আছে? সাইট অডিটর যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এনেবলে ক্লিক করব। দেন এখন কি রান অডিটে ক্লিক করব। আমার ওয়েবসাইটটা রান হওয়া শুরু করবে, অর্থাৎ স্ক্রলিং করা শুরু করবে। দেন এখানে আরো কিছু ইনফরমেশন চাচ্ছে, এগুলো দিতে হবে এখন। ডিফল্ট 500টা, দেন হচ্ছে অন, এন্ড হচ্ছে নেক্সট। ওকে, হচ্ছে স্টার্ট ক্রল। এখন ক্রলিং করা শুরু করছে, আমার ওয়েবসাইটটাকে সে কি ক্রল করা শুরু করছে। এখন সে এখানে ডাটাগুলা দিবে, এই যে এখানে কি বোঝাচ্ছে সে ক্রল করতেছে, ঠিক আছে? দেন এখান থেকে কি আমি ডাউনলোড করে নিতে পারবো। আমার ওয়েবসাইটের কতগুলা ডুপ্লিকেট পেজ আছে, কতগুলো ডুপ্লিকেট মেটা টাইটেল আছে, সবগুলাই কি এখান থেকে সে আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? তো পেজেসে ক্লিক করি। আচ্ছা, রানিং হচ্ছে, একটু টাইম নিবে, ঠিক আছে? না হলে ডাটাগুলো অ্যাকুরেটলি পাচ্ছি না আমরা, এখন কিছুই পাবো না, ঠিক আছে? এটা এখন 100% দেখাচ্ছে না, আস্তে আস্তে দেখবেন যেটা রেটিংটা কমতে থাকবে। ওকে, এই যে দেখেন অলরেডি কিন্তু দেখানো শুরু করে দিছে, ঠিক আছে? এই যে মাল্টিপল H1 ট্যাগ আছে কতগুলো, একটা তারা পাইছে এখন, ঠিক আছে? দেন এরকম আরো পাবেন। দেন মিসিং ট্যাগ কতগুলো আছে, মিসিং অল্টার ট্যাগ এখন পর্যন্ত তারা ধরতে পারে না একটাও। ডুপ্লিকেট কন্টেন্ট, সব লিস্ট আপনারা এখানে পাবেন, এন্ড এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ফাইলটা, ঠিক আছে? পারবেন না আপনারা এটুকু কাজ করতে? জি দিদি। জি ম্যাম। ওকে, দেন আপনাদের সাইটের জন্য আপনারা এইভাবে চেক করবেন। আমি কিন্তু আপনাদের যে 2 ঘন্টা 3 ঘন্টা কাজটা লাগতো সেটা 1 মিনিটে কিভাবে করে ফেলতে পারবেন এই ওয়েটা দিদি আমি আপনাদেরকে দেখাই দিলাম। দেন আগামীকাল আপনাদেরকে আরেকটা টুলস দেখাবো, সেটা হচ্ছে স্ট্রিমিং প্রপ। যেহেতু আজকে আমার ওয়েব ওই টুলসটা, সফটওয়্যারটা হচ্ছে ইনস্টল করা না, আমার টাইম লাগবে অনেক, ঠিক আছে? যার জন্য আমি দেখাচ্ছি না আপনাদেরকে আজকে। ওকে, দেন এই পার্ট গুলো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, যে ইউআরএল ডেলিমিটার
এন্ড হচ্ছে যে আদার্স যে পার্ট গুলো আছে, এখানে ইজি যে পার্ট গুলো আছে, এখন এখানে আরো 3টা পার্ট, এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। ফার্স্টের আচ্ছা প্রেজেন্টটা নিয়ে নিই, দেন এই 3টা পার্ট দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে ইচ্ছা মতো করেন, আমি আপনাদের প্রেজেন্ট নিব আর কোশ্চেনের আনসার দেবো। হ্যাঁ দিদি, জি বলেন। দিদি আমি বলছিলাম যে আমরা এই যে ট্যাম্প মেইলে যে সাপোর্টটা পাচ্ছি, এটা তো মানে মানে পেয়ে থাকবো নাকি আমরা, নাকি অনেক টাইমে আছে ফ্রি ইয়েগুলা বন্ধ হয়ে যায়? হ্যাঁ, এমন কি না না, হতে পারে? পাবেন পাবেন, না পাবেন, আপনারা আবার পাবেন। আবার দিদি এই যে অ্যানালাইসিসের আমি ভিতরে ঢুকলে লগ ইন করার সময় কিন্তু ইউজার নেম মানে চেঞ্জ করতে বলতেছে, তারপরও হচ্ছে না, আবার নতুন করে নতুন মেইল দিয়ে আবার লগ ইন নিচ্ছে। আচ্ছা না, এই প্রবলেমটা হবে না। এখানে হচ্ছে আপনি মনে হয় সাইন আপে ক্লিক করছেন, যার জন্য এটা হয়েছে। এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিলে লগ ইন হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে আবার দেখাবো। ঠিক, আমি তো এই আইডি দিয়ে ঢুকবো না, তখন জি সেম জি ভাবে জি, দেখবেন যে আমি ঢুকতে পারছি। থ্যাংক ইউ। ম্যাম টেম্প মেইলে যাওয়ার পর হুম, একটা মেইল বারবার শো করছে, কারণ ট্যাম্প মেলে যাওয়ার পর হ্যাঁ একটা মেল অনেকক্ষণ শো করবে, হয়তো বা 2-3 দিন একটা মেলই শো করে ট্যাম্প মেলে যাওয়ার পর। মিনিমাম ডিলিট করে আর একটা নেওয়া যায় তো, ডিলিট অপশনে গিয়ে অন্য আরো অনেক সাইট আছে যারা ট্যাম্প মেল দিয়ে থাকে, ঠিক আছে, ওগুলোতে যেতে পারেন, ওগুলো হেল্প নিতে পারেন। আমি এটা আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি এটার হেল্প নিই। একটু নাম বলে দেবেন অন্য সাইট গুলার, তাহলে ফ্রি ফ্রি নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিব। ম্যাম একটা কথা বলি। হ্যাঁ ম্যাম, অবশ্যই ম্যাম বলুন। ম্যাম আমাদের প্রেজেন্টটা তো ম্যাম আপনি চ্যাট বক্সে নিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে অনেক সময় মিস হয়ে যেতে পারে, সেজন্য হচ্ছে যে আমি চ্যাট বক্সে নিচ্ছি না। আমার নামটা কি উঠছে একটু লিস্টে দেখেন তো, সাবমিট। আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই দেখবো। ওকে, প্রণব হালদার তো আছেন, দেন ফাতেমা আক্তার। ফাতেমা প্রণব আক্তার দাদা আছেন? আজকে কথাই বলতেছে না, ব্যাপারটা কি? প্রণব স্যার কি রাগ করছেন? না ম্যাম, এক হচ্ছে আমার ইন্টারনেট নাই, আর দুই হচ্ছে গতকালকে আমার বাবা কোভিড পজিটিভ ধরা পড়ছে, এর জন্য একটু মন খারাপ আর কি। আর হচ্ছে আজকে ইন্টারনেট নাই, আমি মোবাইল থেকে ক্লাস করতেছি। ও দাদা দাদা চাপ নিয়েন না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কাছে দোয়া করি এই আপনার বাবা কালকে তাড়াতাড়ি বাড়িতে সুস্থ হয়ে উঠুক। গেছিলাম, আবার আসছি, বাজার টাজার করে দিয়ে আসছি। এখানে আমার আম্মার এবং আব্বা আছে। সবাই একটু ওনার আব্বার জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। হ্যাঁ, ওনার ডায়াবেটিস আছে, আবার এই মুহূর্তে অবশ্যই। গ্যাস্ট্রিক আলসারের ট্রিটমেন্ট করায় গেছে, ভালো হয় না, আবার আসবে, ঠিক এই টাইমেই ধরা পড়ছে। তার মানে তাকে ভালো করতেও পারবো না, মানে কষ্টটা ওখানে আর কি।